খাস কলকাতার বুকে ছড়িয়ে পড়েছে এক অজানা আতঙ্ক। একটি বিশেষ বয়সের স্কুল পড়ুয়া ছেলেরা আচমকা নিরুদ্দেশ হয়ে যাচ্ছে একের পর এক। নিরুদ্দেশ হওয়ার পরে পরেই পুলিশের হাতে আসছে এক অদ্ভুত নোট। কোনো না কোনো গানের লাইন লেখা থাকে সেই নোটগুলোয়। গানের লাইনগুলো কারা লিখছেন, কেন লিখছে, তাদের উদ্দেশ্যই বা কী? লালবাজার গোয়েন্দা বিভাগের হোমিসাইড ওসি কঙ্কনা ঘোষ কি পারবে এই রহস্যের সমাধান করতে? মিডনাইট ফ্যান্টাসি ইউটিউব চ্যানেলে আমাদের আজকের নিবেদন অর্ণব চক্রবর্তীর কলমে লক্ষ্মী প্যাঁচার নকশা। গল্প পাঠ ও গল্পের সূত্রধার আমি ব্রতদীপ। অবনীবাবুর চরিত্রে বিবেকজিৎ, ওসি কঙ্কনা ঘোষের চরিত্রে বর্ণিশা, শঙ্খর চরিত্রে অভিযান, সুমনের চরিত্রে শুভদীপ, প্রাঞ্জলের চরিত্রে সাগ্নিক ও অন্যান্য চরিত্রে শুভম, আসঞ্জন, পার্থ, সৌরভ ও সাগ্নিক। শুরু হচ্ছে আজকের বিশেষ গল্প লক্ষ্মী প্যাঁচার নকশা। কাণ্ড দেখো শুধু। এই তোরা দুজনে এত দূরে দাঁড়িয়ে আছিস কেন শুনি? আরেকটু আরেকটু কাছাকাছি আয়, আরেকটু কাছাকাছি আয় দেখি। মেয়ের জন্মদিনে দুজনের একসাথে করা সুন্দর সুন্দর ছবি না থাকলে চলে? কঙ্কনা আর প্রাঞ্জলের ছবি তুলতে তুলতে মুচকি হেসে বললেন অবনী রায়। কঙ্কনা খানিক ইতস্তত করছে দেখে ভারী মজা পেলেন। খাইছে মাইয়া যে দেখিয়ে বললো জপায়। হ্যাঁ, প্রাঞ্জলের পূর্বপুরুষদের বাস ছিল ঢাকা জেলায়। দেশভাগের সময় ওর ঠাকুরদা ঢাকা ছেড়ে এপার বাংলায় চলে আসেন। প্রাঞ্জলের মেজ কাকা অবনীবাবুর তাই অভ্যেস আছে মাঝে মাঝে বাঙাল ভাষায় কথা বলার। এতক্ষণ ধরে অবনীবাবুর পেছনে দাঁড়িয়ে তার কাণ্ড দেখছিল শ্রেয়ান। এবার হেসে ফেলল। উফ, শেষ জেঠু, তখন থেকে তুমি কঙ্গনাদির পেছনে লেগে আছো কেন বলো তো? দিদি নিশ্চয়ই মনে মনে ভাবছে আচ্ছা পাগলের পরিবারের পাল্লায় পড়েছে। আমি কি কিছু ভুল করেছি নাকি? মাইয়া তো কলকাতা পুলিশের গোয়েন্দা, তার এত লজ্জা পেলে কি চলে? আজ 9 ডিসেম্বর, কঙ্কনার জন্মদিন। এছাড়াও আজই প্রাঞ্জলের বড় জেঠুর মেয়ে মানে সহেলির বিয়ে। কনের বিয়েতে বসতে এখনও খানিক দেরি আছে, বরযাত্রীরাও এসে পৌঁছয়নি। অবনীবাবু সেই সুযোগে প্রাঞ্জল আর কঙ্কনাকে বিয়ে বাড়ির গেটের সামনে দাঁড় করিয়ে পটাপট কয়েকটা ছবি তুলছেন। কঙ্কনার সাথে প্রাঞ্জলের পরিবারের মোটামুটি সকলেরই ভালো আলাপ। মেয়ে যে প্রাঞ্জলের ভাগদত্তা। দুজনের বিয়ে হওয়া এখন যে স্রেফ সময়ের অপেক্ষা দুই পরিবারের লোকই জানে। তাই স্বাভাবিক নিয়মেই কঙ্কনার নেমন্তন্ন আজ। অবনী রায় বিয়ে থা করেননি। নিজের একটা গানের স্কুল আছে, নাম তরঙ্গ। সারাদিন ওই গান বাজনা নিয়েই মেতে থাকেন। ভীষণ মিশুকে হাসি খুশি উদার মনের মানুষ অবনীবাবু। বড় ছোট বয়সের ভেদাভেদ এসব কিছুই মানতে চান না। এই যেমন প্রাঞ্জল আর কঙ্কনাকে একসাথে দাঁড় করিয়ে ছবি তোলার ব্যাপারটাই দেখুন না। সম্পর্কে উনি কাকা হন, দুজনকে একসাথে দাঁড় করিয়ে ছবি তুলছেন, পেছনে লাগছেন। সামান্য হলেও অস্বস্তি হচ্ছে কঙ্কনার। তবে অবনীবাবু এসব বিষয়কে আমল দিতে রাজিই নন। তার মতে প্রাঞ্জল কঙ্কনার জুটি নাকি দারুণ ফটোজেনিক, তাই দুজনকে ফ্রেমবন্দি করতে আপাতত তিনি ব্যস্ত। অবনীবাবুর খুব শখ ছিল রায়বাড়ির ছেলেমেয়েগুলো একটু গান টান শিখুক, কিন্তু সেই দিকে ঝোঁক তেমনভাবে কারোরই নেই, একমাত্র শ্রেয়ান ছাড়া। প্রাঞ্জলের বাবা নীতিশবাবুরা 4 ভাই। বড় ভাই বিপ্রদাস রায়ের একমাত্র কন্যা সহেলি, পেশায় ইন্টেরিয়র ডিজাইনার। নীতিশবাবুর ছেলে অর্থাৎ প্রাঞ্জল ডাক্তার। অবনীবাবু তো বিয়েই করেননি। এবং বাড়ির ছোট ভাই প্রলয়বাবুর ছেলেই হলো এই শ্রেয়ান। ছোটবেলা থেকে শ্রেয়ানের ঝোঁক গান বাজনার প্রতি। সে গানের তালিম নিয়েছে অবনীবাবুর কাছে। এই কারণে হয়তো ভদ্রলোক শ্রেয়ানের প্রতি একটু বেশি দুর্বল। ভাইপোর সব রকম আবদার রাখার চেষ্টা করেন। আসলে শ্রেয়ান গোটা রায়বাড়িরই নয়নের মণি। প্রলয়বাবু বিয়ে করেছিলেন একটু বেশি বয়সে। শ্রেয়ানের বয়স এখন তাই মোটে 18। বাড়ির বাকি 2 ছেলেমেয়ের চেয়ে বয়সে এত ছোট হওয়ায় তার প্রতি বংশের সকলেরই একরকম ভালোবাসা কাজ করে। কঙ্কনারও ভারী পছন্দ শ্রেয়ানকে। ছেলেটা একটু লাজুক প্রকৃতির, কম কথা বলে। শ্রেয়ানের ধ্যান জ্ঞান বলতে শুধু ওই গান বাজনায়। এখন ক্লাস 12-এ পড়ছে, সাউথ পয়েন্ট হাই স্কুলে। তার ইচ্ছে এরপর বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার, সঙ্গীত নিয়ে। ছবি তোলার পাট মিটিয়ে তখন ভিতরে ঢুকছিল প্রাঞ্জলরা। কঙ্কনার ফোন বেজে উঠল। শঙ্খ কল করেছে। হ্যাঁ রে শঙ্খ, বল, কোনো খোঁজ পেলি? গম্ভীর গলায় শঙ্খ উত্তর দিল, ছেলেটার ড্রেস তো মিলছে না, তবে ম্যাডাম একটু আগেই রিপন যে ব্যাগটা নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিল ওইটা পাওয়া গেছে।
যোধপুর পার্ক লেকে একটা ঝোপের আড়ালে। ব্যাগ পাওয়া গেছে? কি কি ছিল? রিপনের গিটার, ওয়ালেট, জলের বোতল আর একটা ডায়েরির পাতা। তাতে একটা গানের 2টো লাইন ছাপা আছে। যদি মানুষগুলো ফুল হতো রে মজা হতো তাই না, তোরাই যেসব ছোট্ট কুড়ি, আর তো কিছু চাই না। লেখাটার নিচে কালো কালিতে পেঁচার ছবি আঁকা, ছবির পাশে ছাপা অক্ষরে লেখা লক্ষ্মী পেঁচার নকশা। চমকে উঠল কঙ্কনা। পাভেল দত্তর সেই ফেক সুইসাইড নোটে যেমন পেঁচা আঁকা ছিল? এক্স্যাক্টলি ম্যাডাম। একটু আগেই গড়িয়াহাট থানার ওসি নোটটার ফটো পাঠিয়েছেন আমার হোয়াটসঅ্যাপে। ফটোটা আপনাকে ফরওয়ার্ড করছি, মিলিয়ে দেখুন। 2টো নোটেই পেঁচার ছবি হুবহু সমান। খেয়াল করার মতো আরও একটা বিষয় হলো, পাভেল দত্ত বা রিপন সোম কেসে একই গানের আলাদা আলাদা লাইন ব্যবহার করা হয়েছে। চিরদিনের সিনেমার লাল নীল সবুজের মেলা বসেছে। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে কঙ্কনা জিজ্ঞেস করলো, আছিস কোথায় এখন? তুই একা নাকি আশিসও আছে সাথে? না ম্যাডাম, আমি একাই আছি। আশিসের তো আজকে বিয়ে বাড়ি। আমি এই লালবাজার ঢুকবো করছি। রিপনের খবরটা পেয়ে আপনাকে ফোন করলাম। আশিসকে এক্ষুনি খবর দে, বল বিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়তে। আমাদের যাদবপুর থানা যেতে হবে একবার। আমি অমল স্যারকে খবরটা দিয়েই আসছি। এদিকে ফোনে কঙ্কনার কথাবার্তা শুনে প্রাঞ্জল মোটামুটি আঁচ করতে পেরেছে খুব সিরিয়াস কোনো বিষয়। কঙ্কনাকে এক্ষুনি বেরিয়ে পড়তে হবে। প্রাঞ্জল জিজ্ঞেস করলো, কিরে, খুব খারাপ কিছু নাকি? যেতে হবে তোকে? দীর্ঘশ্বাস ফেলল কঙ্কনা। সে জানে বিয়ে বাড়ির আসর ছেড়ে এমন আচমকা চলে যাওয়াটা কি ভীষণ অস্বস্তিকর। তারপরও কঙ্কনা এই রায়বাড়ির হবু বৌমা বলে কথা, কিন্তু উপায় নেই। এটা বাচ্চাদের জীবনের ব্যাপার যে রিপনকে বাঁচাতেই হবে। পাভেলের মতো ভয়ঙ্কর পরিণতি তার যেন না হয়। প্রাঞ্জলকে কঙ্কনা বলল, পরে সব কিছু বুঝিয়ে বলবো রে। তুই প্লিজ কিছু একটা বলে আপাতত ম্যানেজ কর, বিশেষ করে তোর মাকে। এই প্রথম তোদের ফ্যামিলির কারোর বিয়ে অ্যাটেন্ড করতে এসেছিলাম, কিন্তু শঙ্খ ফোনে যা খবর শোনালো, তারপর এক্ষুনি একবার যাদবপুর থানায় না গেলেই নয়। যদি ওখানকার কাজ তাড়াতাড়ি মিটে যায়, আমি আবার চলে আসব। সহেলির বিয়ে উপলক্ষে কসবা নিউ মার্কেট এলাকায় একটা বাড়ি ভাড়া নেওয়া হয়েছে। বিপ্রদাসবাবু রিটায়ার করার পর কসবাতেই ফ্ল্যাট কিনেছেন। কসবা থেকে যাদবপুর থানা মোটামুটি কাছে। কঙ্কনাকে থানায় যেতে হবে শুনে প্রাঞ্জল বলল, চল চট করে তোকে ছেড়ে দিয়ে আসি, আর কাজ হয়ে গেলে একটা ফোন করিস না হয়, আমি গিয়ে তোকে নিয়ে আসবো। বিয়ে বাড়ি থেকে বেরোনোর সময় কঙ্কনা ফোনে ধরল লালবাজারের গোয়েন্দা প্রধান DCDD অমল সেনকে। স্যার, কেস এবার জটিল হচ্ছে। পাভেল দত্তর ডেড বডির সাথে যেমন একটা নোট পাওয়া গেছিল, মানে ওই গানের লাইন, পেঁচার ছবি, ঠিক তেমনই আরও একটা নোট পাওয়া গেছে আজ। যোধপুর পার্ক এলাকায় একটা ছেলে মিসিং, নাম রিপন সোম। বয়স ওই পাভেলের মতোই, 18, ক্লাস 12-এ পড়ে। অমর সেনের বাড়িতে তখন সবেমাত্র সান্ধ্যকালীন রবিবাসরীয় আড্ডা বসেছে। আড্ডার আসর থেকে সামান্য দূরে সরে এসে কঙ্কনাকে জিজ্ঞেস করলেন, তুই কোথায় এখন? প্রাঞ্জলের দিদির বিয়ে আজ, কসবায় ছিলাম। আমি বেরিয়ে পড়েছি, শঙ্খ আর আশিসও আসছে। যাদবপুর থানায় একবার ঢু মারতে হবে। চিন্তিত স্বরে অমল সেন বললেন, শোন, যাদবপুর থানায় কথা বলে ব্যাপারটার পুরো ডিটেলস আমায় পাঠা, কেমন? আমি কমিশনারকে খবরটা দিয়ে রাখি। মনে হচ্ছে এবার আমাদের অফিসিয়ালি টেক ওভার করতে হবে কেসটা। প্রাঞ্জলের বাইকে ওঠার মুখে কঙ্কনের সাথে দেখা হয়ে গেল অবনীবাবু। তিনি এখন একটা সিগারেট হাতে বিয়েবাড়ির বাইরে দাঁড়িয়ে আছেন। সিগারেটে জোরে টান দিয়ে বললেন, কি ব্যাপার? এই বিয়ে বাড়ি ছেড়ে কোথায় চম্পট দিচ্ছিস দুজনে মিলে? হেলমেট পরতে পরতেই কঙ্কনা উত্তর দিল, আর্জেন্ট কেস এসে গেছে, একবার বেরোতেই হবে। দেখছি, একটু পরে ফিরে আসার চেষ্টা করছি। কঙ্কনার কথা শুনে অবনীবাবু বললেন, এত তড়িঘড়ি বেরোচ্ছিস মানে বুঝতেই পারছি ভীষণ এমার্জেন্সি কেস। সাবধানে যা, তাড়াহুড়ো করিস না। এদিকে কেউ কিছু পড়লে, দরকার পড়লে আমি সামাল দিয়ে দেবো। তবে একটাই আফসোস হবে, তোর সাথে এখন আর দেখা হবে না। আমি কাল ঝাড়খণ্ড যাচ্ছি, শো আছে অনেকগুলো। ফিরবো এই মাসের শেষের দিক করে। এক রাশ ধোয়া ছেড়ে প্রাঞ্জলের বাইক রওনা দিল যাদবপুর থানার উদ্দেশ্যে। ঘটনার সূত্রপাত 27শে নভেম্বর। মহানগরী তখনও কল্পনা করতে পারেনি এক অকল্পনীয় অপরাধের সাক্ষী থাকতে চলেছে সে আগামী কয়েক সপ্তাহর মধ্যেই। 27 তারিখ সকালে গড়িয়াহাট থানায় ডোভার লেনের এক মাঝবয়সী দম্পতি আসেন মিসিং ডায়েরি লেখাতে। তাদের একমাত্র ছেলে পাভেল 26শে নভেম্বর অর্থাৎ সোমবার থেকে মিসিং।
স্কুল, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন সকলের কাছে খোঁজ করা হয়ে গেছে, কিন্তু ছেলে একেবারে হাওয়া। পুরো নাম পাভেল দত্ত, নবনালন্দা হাই স্কুলের ক্লাস 12-এর ছাত্র। 17 পেরিয়ে নভেম্বরে 18 পা দিয়েছে। পাভেলের বাবা নিরঞ্জন দত্ত কাপড়ের ব্যবসায়ী। বড়বাজারে 3খানা শাড়ির দোকান আছে। ভদ্রলোকের কথা শুনে বোঝা গেল পাভেলের হাতে কোনোদিন কাঁচা টাকার অভাব ছিল না। এত কম বয়সে মোটা অঙ্কের টাকা হাতে এসে গেলে অনেক ক্ষেত্রেই ছেলেমেয়েদের মধ্যে ড্রাগ অ্যাডিকশনের একটা ব্যাপার চলে আসে। গড়িয়াহাট থানায় এমন মাদক কেসে মিসিং প্রচুর ছেলেমেয়েদের ঘটনা মোটামুটি নিয়মিত আসতেই থাকে। থানার ওসি তাই ভাবলেন মাদকের খপ্পরে পড়ে পাভেলও হয়তো কোনো ড্রাগ ডিলারের সাথে ঝামেলায় জড়িয়ে গেছে, তাই কদিন গা ঢাকা দিয়ে আছে। ভদ্রলোক ভদ্রমহিলার কাছ থেকে পাভেলের ছবি নিয়ে যথাসম্ভব চেষ্টা করার আশ্বাস দিয়ে থানা থেকে তাদের বাড়ি ফেরত পাঠানো হলো। খোঁজখবর নেওয়া শুরু হলো। ছেলেটার ফোনের শেষ টাওয়ার লোকেশন দেখাচ্ছে গোলপার্ক রামকৃষ্ণ মিশনের আশেপাশে। 26 নভেম্বর বিকেল 5টা। তারপরেই বেমালুম গায়েব। রুটিন মেনে জেরা শুরু হলো। কুল, বাড়ির লোকজন, নিরঞ্জন দত্তের দোকানের কর্মচারীরা, যেসব কোচিং ক্লাসে পাভেল পড়তে যেত সেখানে, বন্ধুবান্ধব, কাউকেই জেরার তালিকা থেকে বাদ দেওয়া হলো না। গোলপার্ক ট্রাফিক সিগন্যালের সিসিটিভি ফুটেজ চেক করা হলো, কিন্তু কোনোভাবেই ছেলেটার টিকিরও খোঁজ পাওয়া গেল না। একেবারে ভ্যানিশ। পাভেল দত্ত মিসিং কেস যে কোনো সাধারণ ঘটনা নয় তা স্পষ্ট হলো 2রা ডিসেম্বর কাকভোরে। কাকুলিয়া লেভেল ক্রসিংয়ে রেল লাইনের পাশে একটা সন্দেহজনক ব্যাগ দেখতে পেয়ে রেলের একজন গার্ড ফোন করল গড়িয়াহাট থানায়। ওসি দেবদীপ দাস তখন থানায় হাজির। একটা এমার্জেন্সি কেসের ডায়েরি ঘাটাঘাটি করতে ব্যস্ত। সন্দেহজনক ব্যাগের খবর পেয়ে দেবদীপ যখন 2জন সাব ইন্সপেক্টর আর একজন কনস্টেবলকে সাথে নিয়ে স্পটের উদ্দেশ্যে রওনা দিল, তখন ভোর 4টে। চারিদিকে ঘুটঘুট করছে অন্ধকার। স্পটে পৌঁছে দেখা গেল একটা নীল স্লিপিং ব্যাগের ভেতরে কারোর লাশ বেঁধে ফেলে দেওয়া হয়েছে। কনস্টেবল ব্যাগ খুলতেই যা চোখে পড়ল তাতে গা শিউরে ওঠার জোগাড়। একজনের ডেড বডি, তার মুখ ঢাকা আছে মুখোশে। হালকা ব্রাউন রঙের মুখোশটা তৈরি করা হয়েছে উতুম প্যাঁচার মুখের আদলে। মুখোশটা এত নিখুঁত দেখে মনে হয় চোখ দুটো যেন দপদপ করে জ্বলছে। মুখোশটা সাবধানে খোলা হলো নিহতর মুখ থেকে। ভিকটিমকে এক ঝলক দেখেই চিনতে পারল দেবদীপ। সবে 18 পা দেওয়া পাভেল দত্ত। ভিকটিমের শরীরে কোথাও আঘাতের কোনো চিহ্ন নেই, শুধু 2টো কানে সাদা তুলো গোজা। অবশ্য তুলোর টুকরোগুলো সাদা বলা ভুল হবে, তুলো জুড়ে রক্ত শুকিয়ে খয়েরি হয়ে গেছে। কান থেকে যে রীতিমতন রক্তক্ষরণ হয়েছে তা বোঝা যায় কানের চারপাশে শুকনো রক্তের দাগ দেখে। ছেলেটার পরনে ব্ল্যাক ফুল স্লিভ শার্ট আর নীল জিন্স, দুটোই বেশ ময়লা। দেখে মনে হয় টানা অনেক দিন পোশাক পাল্টানো হয়নি। শার্টের বুক পকেট থেকে উদ্ধার হলো একখানা চিঠি বা সুইসাইড নোট। যে কোনো গড়পড়তা সুইসাইড নোট যেমন হয় তেমনই, মানে নিজের সিদ্ধান্তেই এই কাজ করছি, আমার মৃত্যুর জন্য অন্য কেউ দায়ী নয়, ইত্যাদি ইত্যাদি। সুইসাইড নোটের এই শুরুর দিকটায় পাভেলের নিজের হাতে লেখা। কাদো ডট পেন ব্যবহার করা হয়েছে। হ্যান্ডরাইটিং এক্সপার্ট দিয়ে পরীক্ষা করানোর পর বোঝা গেছে তা, কিন্তু ধন্দে ফেলল নোটের শেষ অংশটুকু। তাতে ছাপা অক্ষরে বড় বড় করে লেখা, বেলুন চড়ে চলো চলে যায় রূপকথারি রাজ্যে, পায়রা ভুতুম হুতুম প্যাঁচা সঙ্গে যাবে আচ্ছে। তার নিচে কালো কালিতে প্যাঁচার ছবি আঁকা। ছবির পাশে ছাপা অক্ষরে লেখা, লক্ষ্মী প্যাঁচার নকশা। পাভেলের মৃত্যুকে ঘিরে রহস্য আরও ঘনীভূত হল তার পোস্টমর্টেম রিপোর্ট গড়িয়াহাট থানার হাতে আসার পর। রিজন অফ ডেথ ভীষণ স্ট্রেঞ্জ। পাভেলের 2টো কানের পর্দায় ফেটে গেছে। কানের আশেপাশের শিরা ভয়ঙ্কর রকম ক্ষতিগ্রস্ত হয়েছে। রিপোর্ট বলছে যে কানের চারিপাশে যে ড্যামেজগুলো হয়েছে তা অ্যান্টিমর্টেম ধরনের, অর্থাৎ মৃত্যুর আগেই তার কানের শিরা উপশিরা ভয়ানক চোট পেয়েছে। অথচ কোনো অস্ত্র বা কিছু দিয়ে যে পাভেলের কানে আঘাত করা হয়েছে এমন প্রমাণও মেলেনি। তাছাড়া লাংসের উপর অত্যাধিক চাপ পড়েছিল, যে কোনো মুহূর্তে বার্স্ট করতে পারত। অবশ্য তার আগে হার্টে এত প্রেশার পড়েছে যে ছেলেটা সার্ভাইভ করতে পারেনি।
গড়িয়াহাট থানার ওসি দেবদীপ দাসের মনে অনেকগুলো প্রশ্ন দানা বাঁধতে আরম্ভ করেছিল। প্রথমত, পোস্টমর্টম রিপোর্ট বলছে পাভেলের মৃত্যু হয়েছে রাত 9টা নাগাদ। তাহলে সুইসাইড কি করে হয়? তর্কের খাতিরে যদি ধরেও নেওয়া হয় যে ছেলেটা স্লিপিং ব্যাগের ভেতরে ঢুকে আত্মহত্যার চেষ্টা করেছিল, তাহলে তো রাত 9টাতেই কাকুলিয়া লেভেল ক্রসিংয়ে নীল স্লিপিং ব্যাগটা দেখতে পাওয়া যেত। অত ব্যস্ত সময় একজন মানুষেরও চোখে পড়ল না একটা আস্ত স্লিপিং ব্যাগ? ভোরের দিকে ব্যাগটা প্রথম দেখা গেল কি করে? পাভেল রাত 9টায় আত্মহত্যা করার পর তো তার ডেড বডি নিশ্চয়ই অপেক্ষা করেনি কখন রাত বাড়বে, তারপর ডেড বডি নিজের পায়ে হেঁটে এসে বেশ আয়েশ করে শুয়ে পড়বে রেল লাইনের ধারে। খুনি নিজেও জানে পুলিশের সামনে এই কেস সুইসাইড বলে চালানোর চেষ্টা করলে তা ধোপে টিকবে না। তাহলে পাভেলকে দিয়ে খামোখা সুইসাইড নোট লেখানো হলো কেন? এছাড়া ধোঁয়াশা সৃষ্টি করছে হুতুম প্যাঁচার মুখোশ। কাউকে খুন করার পর তাকে প্যাঁচার মুখোশ পরানোর মানে কি? লক্ষ্মী প্যাঁচার নকশা কি আসলে কোনো কোড? খুনি কোনো বিশেষ সংকেত পাঠাতে চাইছে পুলিশের কাছে? ডিসেম্বরের প্রথম সপ্তাহ জুড়ে দেবদীপ দাস বিস্তর খোঁজখবর চালালো, কিন্তু লাভ হলো না। আশার বিন্দুমাত্র আলো না পেয়ে শেষমেশ শরণাপন্ন হল অমল সেনের। কলকাতা পুলিশের হেডকোয়ার্টার অর্থাৎ লালবাজারের গোয়েন্দা বিভাগের ডেপুটি কমিশনার এই অমল সেন। দেবদীপের সাথে অমল সেনের বহু দিনের পরিচয়। ট্রেনিং পিরিয়ডে অমল স্যারের আন্ডারে কিছুদিন ছিল, এখনও যোগাযোগ আছে। পাভেল দত্তের ঘটনাটা শোনার পর অমল সেন দেবদীপকে আশ্বাস দিলেন, এই মুহূর্তে কেসটা আমরা অফিসিয়ালি লালবাজারে নিচ্ছি না, তবে খুনের কিনারা না হওয়া অবধি আমাদের সাহায্য সব সময় পাবে, এটা আমি তোমায় কথা দিলাম। এছাড়া আমি হোমিসাইড ডিপার্টমেন্টের সাথে কথা বলে রাখছি, ওরা যত সম্ভব হেল্প করবে তোমায়। তারপরেও কোনো রকম দরকার পড়লে আমায় জানাবে, আমি আছি। দীপদীপকে পাঠানো হলো লালবাজার হোমিসাইড বিভাগের ওসি কঙ্কনা ঘোষের কাছে। প্যারালাল ইউনিভার্স মার্ডার কেস সলভ করার পর থেকেই কলকাতা পুলিশ মহলে কঙ্কনা ঘোষ বেশ পরিচিত একটা নাম। মেয়ের সাহসিকতা তাকে অমল সেনের কাছেও লালবাজারের সবচেয়ে ভরসাযোগ্য অফিসার করে তুলেছে। কেস ডিটেলস পাওয়ার পর থেকেই কঙ্কনা মাথা ঘামানো শুরু করলো পাভেল দত্তের মৃত্যুর কারণ নিয়ে। কেসটায় কঙ্কনা সাথে রেখেছে হোমিসাইডে তার সবথেকে বিশ্বস্ত 2 সাব ইন্সপেক্টর শঙ্খ আর আশিসকে। যে বিষয়টা প্রথমেই ভাবাচ্ছে তা হলো খুন করা হলো কিভাবে। পোস্টমর্টম রিপোর্ট থেকে মোডাস অপারেন্ডির ছিটে ফোটা আজ পর্যন্ত মিলছে না। দফায় দফায় বসা হয়েছে দেবদীপের সাথে, পাভেলের বন্ধুবান্ধবদের সাথে, নিরঞ্জনবাবুর দোকানের কর্মচারীদের জেরা করা হয়েছে নতুন করে, কিন্তু লাভের লাভ কিছুই হয়নি। এদিকে 8ই ডিসেম্বর বিকেল থেকে নিখোঁজ হয়ে গেল আরও একজন ছেলে, নাম রিপন সোম। বাড়ি থেকে বেরোনোর সময় তার পিঠে ছিল গিটারের ব্যাগ। আজ অর্থাৎ 9ই ডিসেম্বর সন্ধেবেলা সেই ব্যাগ উদ্ধার হয়েছে যোধপুর পার্ক লেনে একটা ঝোপের আড়ালে। ব্যাগের ভেতর খুঁজে পাওয়া একটা নোটই আপাতত লালবাজার পুলিশের ঘুম কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট। নোটে প্যাঁচার ছবি আঁকা, লাল নীল সবুজের মেলা বসেছে গানের 2টো লাইন লেখা, আর সবশেষে ছাপা আছে আবারও সেই এক লেখা, লক্ষ্মী প্যাঁচার নকশা। ছেলেটা ফোনে শেষ কথা বলেছিল ওই স্যারের সাথে। আচ্ছা, কোন সাবজেক্ট পড়ানো ওই ভদ্রলোক? ধোঁয়া ওঠা ব্ল্যাক কফিতে চুমুক দিতে দিতে কঙ্কনা প্রশ্নটা করল যাদবপুর থানার ওসি অয়ন হালদারকে। হ্যাঁ ম্যাডাম, আমাদের সিস্টেম থেকে ওর ফোনের শেষ লোকেশন আর লাস্ট কল ডিটেলস বের করে জানতে পেরেছি ব্যাপারটা। ওই বিকেল 5টা নাগাদ ফোন করেছিল তালতলা মাঠের কাছাকাছি দাঁড়িয়ে। মোটামুটি মিনিট 3 কথা হয়েছিল দুজনের। তারপর থেকেই রিপনের ফোনে সুইচড অফ। আর ভদ্রলোকের সাবজেক্ট ইংলিশ। বেশ অনেক বছর হয়ে গেল রামমোহন মিশন স্কুলে পড়াচ্ছেন, থাকেন ঠাকুরিয়ায়। ভদ্রলোকের ব্যাকগ্রাউন্ড চেক করেছেন? মানে অস্বাভাবিক কিছু জানা গেছে? হ্যাঁ ম্যাডাম, গতকাল শেষ কলের ব্যাপারটা জানার পরেই ভদ্রলোকের নম্বর ট্রেস করে ওনাকে ডেকে পাঠিয়েছিলাম থানায়। কথা বলে অস্বাভাবিক কিছু কিন্তু পাইনি। তাছাড়া ওনার ব্যাকগ্রাউন্ড চেক করাও শুরু হয়ে গেছে। গরমিল আছে বলে তো মনে হয় না। অয়নের কথা বেশ মন দিয়ে শুনছিল কঙ্কনা। এবার বলল, বুঝলাম। তাও আমি নিজে একবার কথা বলতে চাই। এক কাজ করুন, ডেকে পাঠান এখন একবার। আমার পরিচয় দেওয়ার দরকার নেই, বলবেন রিপনের ব্যাগ খুঁজে পাওয়া গেছে বলে আবার ডাকা হলো। বাট ম্যাডাম, গতকাল আমি নিজে কথা বলেছি ওনার সাথে। স্কুলের ছেলেমেয়েদের থেকে টুকটাক খোঁজ নিয়ে জানা গেছে অনেকেই এই স্যারকে বেশ পছন্দ করে।
এমনকি নিখোঁজ হয়ে যাওয়া রিপনও। তাই ভাবছিলাম ওনাকে আবার বিব্রত করাটা কি ঠিক হবে ম্যাডাম? খানিক ইতস্তত করেই কথাগুলো বলল অয়ন হালদার। বরফ ঠান্ডা চোখে যাদবপুর থানার ওসির দিকে কিছুক্ষণ চেয়ে রইল কঙ্কনা। তার এই চাহনিকে লালবাজারের অনেকেই বেশ ডরায়। চোয়াল শক্ত হলো মেয়ের, ধীর গলায় কেটে কেটে বলল, মিস্টার হালদার, আশা করি আপনার খেয়াল আছে একটা 18 বছরের বাচ্চা ছেলে ইতিমধ্যে ডেড, এবং ওই একই বয়সের আরও একটি ছেলে গতকাল থেকে নিখোঁজ। কোনো সাইকোপ্যাথ যে দুটো কেসের সাথে জড়িত সেটা বুঝতে আপনাকে রকেট সায়েন্স জানতে হবে না। কেসটার গুরুত্বটা বুঝুন। আমি নিজে কথা বলতে চাই, যখন বলছি তখন নিশ্চয়ই কোনো কারণ আছে। ওনাকে ডেকে পাঠান। ভদ্রলোক আসুক, ততক্ষণে চলুন একবার স্পটটা দেখে আসি যেখানে রিপনের ব্যাগটা পাওয়া গেছে। অয়ন মুখে কিচ্ছু বলল না। চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে পুলিশ ক্যাপ মাথায় পরে নিল বেরোতে হবে বলে। ওসির রুম থেকে বেরিয়ে আসার আগে অয়নের দিকে ঘুরে কঙ্কনা বলল, আর হ্যাঁ, ওনাকে আপনার ঘরেই বসাবেন, এখানেই কথা বলতে চাই। যাদবপুর থানার ওসি অয়ন হালদারের কলেজ জীবনের বন্ধু গড়িয়াহাট থানার ওসি দেবদীপ দাস। দুজনের প্রায় রোজই কথা হয়, তাই পাভেল দত্তের মার্ডার বা ফেক সুইসাইড নোটের গোটা কাহিনীটাও অয়ন হালদারের জানার ছিল। গতকাল রাতে রিপনের বাবা যাদবপুর থানায় মিসিং ডায়েরি লেখাতে আসেন। বন্ধুবান্ধবদের নাকি রিপন বলেছিল 8 তারিখ সন্ধেবেলা ওর বিয়ে বাড়ি আছে, আত্মীয়র বিয়ে। এদিকে বাড়ি থেকে বলে বেরিয়েছিল এক বন্ধুর দিদির বিয়ে। রিপনের পিঠে তখন তার সাধের গিটারের ব্যাগ। বন্ধুর দিদির বিয়েতে নাকি সকলে রিপনের গান শুনতে চেয়েছে, তাই গিটারটা সাথে নিয়ে যেতে হবে। রাত 9টাতেও ছেলের মোবাইল সুইচ অফ দেখে বন্ধুদের ফোন করে বাড়ির লোকজন জানতে পারে কোনো বন্ধুরই দিদির বিয়ে নেই, বরং বন্ধুবান্ধবরা জানে রিপনের কোনো এক আত্মীয়র বিয়ে নাকি। ছেলে যে গোলমাল পাকিয়েছে সেটা বুঝতে পেরেই যাদবপুর থানায় মিসিং ডায়েরি লেখাতে আসেন রিপনের বাবা। আজ রিপন সুমির সেই গিটারের ব্যাগ পাওয়া গেছে যোধপুর পার্ক লেকে। ব্যাগ থেকে যখন লক্ষ্মী প্যাঁচার নকশা লেখার নোটটা পাওয়া গেল, অয়নের আর বুঝতে বাকি রইল না যে পাভেল দত্ত এবং রিপন সুম এ কেসের মধ্যে খুব স্ট্রং একটা লিঙ্ক আছে। সে দেবদীপকে ফোন করে ব্যাপারটা জানালো। দেবদীপ মারফত খবর পেয়ে আপাতত লালবাজার হোমিসাইডের টিম অর্থাৎ কঙ্কনা, শঙ্খ আর আশিস স্পটে হাজির। রিপনের ব্যাগটা যোধপুর পার্ক লেকের যেখানে খুঁজে পাওয়া গেছে, জায়গাটা ভালো রকম ঝোপঝাড়ে ঘেরা। দেখে বোঝা যাচ্ছে আপ্রাণ চেষ্টা করা হয়েছে যাতে ব্যাগটা চট করে কারোর চোখে না পড়ে। কঙ্কনা জিজ্ঞেস করল, লেকে তো সারাক্ষণই সিকিউরিটি গার্ড থাকার কথা, তারা কেউ কিচ্ছু দেখেনি? আশেপাশে খোঁজ নেওয়া হয়ে গেছে? যাদবপুর থানার ওসি মাথা নাড়ল। কথা তো অনেকের সাথেই বলেছি ম্যাডাম, কিন্তু কেউই কিছু ঠিক বলতে পারছে না। আমার 2 সাব ইন্সপেক্টরকে অলরেডি বলে দিয়েছি লোকাল ছিনতাইবাজ অ্যান্টি সোশ্যালদের একটা তালিকা বানিয়ে ফেলতে। দেবদ্বীপের থানাতেও এরকম তালিকা তৈরির কাজ চলছে, গড়িয়াহাট গোলপার্ক এলাকার অ্যান্টি সোশ্যালদের নামগুলো একত্র করার জন্য। আজ রাতের মধ্যেই লিস্ট কমপ্লিট হয়ে যাবে। সব কটাকে তুলে এনে জেরা করা দরকার, যদি কেউ কিছু দেখে বা নতুন কোনো তথ্য যদি পাওয়া যায় আর কি। মনে মনে অয়নের কর্মতৎপরতার তারিফ না করে পারল না কঙ্কনা। মুখে বলল, গুড, জেরা করা হয়ে গেলে তার উপর একটা রিপোর্ট তৈরি করে কাল সকালেই আমায় মেল করে দেবেন তো। শঙ্খ আপনাকে আমার অফিসিয়াল ইমেল আইডিটা দিয়ে রাখবে। আচ্ছা, এই রিপন ছেলেটা কোন স্কুলে যেন পড়ে বললেন? রামমোহন মিশন হাই স্কুলে, ক্লাস 12। এই তো আমাদের লেক গার্ডেন্সেই তো স্কুলটা। আর ছেলেটার বাড়ি যোধপুর পার্কে। রিপনের বাবা অধ্যাপক, আমি একসময় ওনার ছাত্র ছিলাম। স্যার ভীষণ ভালো মানুষ। রিপনদের বাড়ি লেক থেকে খুব একটা দূরে নয়। আপনি যাবেন একবার ওদের বাড়িতে, কথা বলবেন? খানিকক্ষণ ভেবে কঙ্কনা বলল, না থাক, এক্ষুনি দরকার নেই। আপনি বরং একটা কাজ করুন, গড়িয়াহাট থেকে শুরু করে লেক গার্ডেন্স অবধি যত ছিনতাইবাজ অ্যান্টি সোশ্যাল আছে সব কটাকে তুলে আনুন। প্রয়োজনে লেক থানার সাহায্য নিন। ওখানকার ওসি বিনয় মান্নার সাথে আমার আলাপ আছে, ওনাকে বলে দিচ্ছি আপনাদের হেল্প করতে। খুঁটিয়ে স্পট দেখার পর কঙ্কনারা যখন যাদবপুর থানায় এসে পৌঁছল, ততক্ষণে রামমোহন মিশন হাই স্কুলের ইংলিশের স্যার এসে পড়েছেন। এনার সাথেই রিপনের শেষ যোগাযোগ হয়েছিল ফোনে। অয়নের নির্দেশে ওসির রুমে বসানো হয়েছে মাস্টারমশাইকে। লোকটার নাম সুমন চক্রবর্তী, বয়স 32 বছর। রামমোহন মিশন হাই স্কুলে শিক্ষকতা করছেন গত 7 বছর ধরে। রুমে ঢুকে মিষ্টি হেসে কঙ্কনা বলল, নমস্কার সুমনবাবু, আপনাকে এমনভাবে বিরক্ত করতে আমাদের ভারী খারাপ লাগছে, কিন্তু কি করব বলুন। একটা ওইটুকু বাচ্চা ছেলে মিসিং,
তাই ছেলেটার ব্যাপারে যতটা খোঁজ খবর পাওয়া যায় সেই চেষ্টাই চলছে আর কি। কথা বলতে বলতে কঙ্কনা এসে বসেছে অয়নের চেয়ারটায়। উল্টো দিকে বসে আছে সুমন। লোকটার চেহারা বেশ মোটার দিকে, চোখে নীল ফ্রেমের চশমা, একটা ফ্রেঞ্চ কাট দাঁড়িয়েও আছে, গায়ের রং দিব্যি ফর্সা। সুমন খানিকক্ষণ এক দৃষ্টে চেয়ে রইল কঙ্কনার দিকে, তারপর কেটে কেটে ধীর গলায় বলল, আচ্ছা কি ব্যাপার বলুন তো, রিসেন্ট টাইমসে এরকম মিসিং কেস আরও ঘটেছে নাকি? মিসিং হওয়ার প্যাটার্নেও কিছু মিল নিশ্চয়ই খুঁজে পেয়েছেন আপনারা। কি তাই তো? প্রশ্ন শুনে কঙ্কনা এতটা অবাক হলো যে কি উত্তর দেওয়া উচিত প্রথমে ভেবে পেল না। লোকটার ঠোঁটের কোনায় এক চিলতে হাসি লেগে আছে। সুমন কি করে খবর পেল? মিডিয়ার কান অব্দি এখনও তো কিছু পৌঁছতে দেওয়া হয়নি। ভুরু কুচকে কঙ্কনা বলল, আপনার প্রশ্নের মানেটা কিন্তু বুঝলাম না। সুমনের মুখের হাসিটা আরও খানিক চওড়া হলো। আসলে ব্যাপার কি জানেন ম্যাডাম, ন্যাশনাল ক্রাইম ব্যুরো 2017 সালের একটা রিপোর্ট বলছে ভারতে প্রতিদিন গড়ে 174 জন বাচ্চা বা টিনেজার মিসিং হয়ে যায়, আর তাদের মধ্যে প্রায় 50% ক্ষেত্রেই সেই বাচ্চাদের আর কোনো খোঁজই পাওয়া যায় না। সেখানে একজন 18 বছরের ছেলে গতকাল থেকে নিরুদ্দেশ বলে পরপর দুবার যাদবপুর থানা থেকে আমাকে ডেকে পাঠানো হলো। আমার একমাত্র দোষটা কি? আমার একমাত্র দোষ হলো রিপন নিখোঁজ হওয়ার আগে শেষ ফোনটা আমাকেই করেছিল। তবে কেসের গুরুত্ব যে বেশ হাই সেটা বুঝতেই পারছি। সাজগোজ দেখে তো আন্দাজ করাই যায় বিয়ে বাড়ি গেছিলেন বোধহয়। অঘ্রাণ মাস, এখন চারিদিকে বিয়ে লেগেই আছে। এবার কথাটা হলো, একটা ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে লালবাজারের গোয়েন্দা বিভাগের কঙ্কনা ঘোষ বিয়ে বাড়ি ছেড়ে যাদবপুর থানায় এসে আমাকে চেড়া কেন করছে? একটু তলিয়ে ভাবলেই দেখা যাবে উত্তরটা খুবই সহজ। নিশ্চয়ই এমন কোনো ক্রাইমের আঁচ আপনি পেয়েছেন যা কলকাতা পুলিশের শিরদাঁড়ায় কাঁপুনি ধরিয়ে দিতে পারে। কি ঠিক বললাম তো? আপনি আমায় চেনেন? ওই প্যারালাল ইউনিভার্স মার্ডার কেস নাকি? গম্ভীর গলায় প্রশ্ন করল কঙ্কনা। হ্যাঁ, খবরের কাগজে আপনার ছবি খুব স্পষ্ট না থাকলেও এখন সামনে দেখে দিব্যি চিনতে পারলাম আপনাকে। অ্যাকচুয়ালি আমি বহুদিন ধরেই আপনার সাথে যোগাযোগ করতে চাইছিলাম, ইভেন ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্টও পাঠিয়েছিলাম আপনাকে, আর স্বাভাবিকভাবেই আপনি দেখেননি। এখানে আচমকা আপনার দেখা পেয়ে একদিকে ভালোই হলো। আপনার সাথে অ্যাকচুয়ালি আমার কিছু দরকার আছে। চেয়ারে হেলান দিয়ে কঙ্কনা বলল, শুনবো না হয় সেসব কথা, কিন্তু আপাতত কেসের ব্যাপারে আসি। আমাদের সিস্টেম ট্র্যাকার বলছে রিপন শেষ কলটা আপনাকেই করেছিল। ওই 3 মিনিট আপনাদের মধ্যে ঠিক কী কথা হয়েছিল? একটা দীর্ঘশ্বাস ফেলে সুমন বলল, এই প্রশ্নগুলোর উত্তর আমি গতকালই থানার ওসিকে দিয়ে এসেছিলাম ম্যাডাম। তাও যখন জানতে চাইছেন বলছি। রিপন আমার কাছে বাড়িতে প্রাইভেট টিউশন নেয়। কিছুদিন আগে ও আমার থেকে একটা ইংলিশ গ্রামারের বই নিয়েছিল, সেটা গতকাল সন্ধেবেলায় ওর ফেরত দেওয়ার কথা। রিপন বিকেলে আমাকে ফোন করে জানালো ওর নাকি কোনো বিয়ে বাড়ি আছে, আগে ওর এটা খেয়ালই ছিল না। বইটা তাই সে দিতে পারছে না, সোমবার স্কুলেই একেবারে দিয়ে দেবে। আমি জিজ্ঞেস করেছিলাম বিয়ে বাড়ি কোথায়, ও বলল বারুইপুর। ব্যাস, আমাদের মধ্যে কথা তো মোটামুটি এইটুকুই হয়েছিল। আর কিছু জানেন ছেলেটার ব্যাপারে? রিপনের বন্ধু বান্ধবরা বলেছে ও আপনাকে খুব পছন্দ করত, আপনি নাকি ছিলেন ওর ফেভারিট স্যার। হাসল সুমন। তা কি করে বলি বলুন দেখি। হ্যাঁ, ছেলেটার সাথে আমার যথেষ্ট সখ্যতাই ছিল। রিপন বরাবরই একটু শান্ত স্বভাবের, কম কথা বলতো। অ্যাকচুয়ালি আমার ওকে খুব ভালো লাগতো ওর গানের গলার জন্য। ইভেন ক্লাস 12-এর পর ওর তো ইচ্ছে ছিল মিউজিক নিয়েই পড়াশোনা করার। বেশ অনেকবারই ও গান রেকর্ড করে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাতো। ছেলেটার ফেসবুক প্রোফাইল সার্চ করলেই দেখতে পাবেন পুরোনো দিনের বহু গান গেয়ে ঘন ঘন ফেসবুকে আপলোড করার অভ্যাস ছিল তার। প্রচুর লাইক কমেন্টে কিন্তু পড়তো ওর পোস্টগুলো। প্রায় আধ ঘন্টা মতো নানাভাবে সুমনকে প্রশ্ন করার পরেও নতুন কিছুই জানা গেল না। সুমন যখন উঠতে যাবে কঙ্কনা বলল, ও তা তখন বলছিলেন আমার সাথে নাকি আপনার কি সব দরকার আছে, তা কি দরকার শুনি। সুমন একটু ইতস্তত করল,
মানে খুবই একটা অদ্ভুত ইচ্ছা বলতে পারেন। প্যারালাল ইউনিভার্স কেসটা পেপারের পড়ার পর থেকে ব্যাপারটা মাথায় আসে আমার। আসলে শিক্ষকতা করি নেহাত পেটের দায়। আমার মন পড়ে থাকে ওই লেখালেখির জগতেই। এখনও কোনো বড় প্রকাশনী আমার লেখাকে বিশেষ আমল দেয়নি। তাই ভাবছিলাম আপনার এই কেসটা নিয়ে যদি গল্প লেখা যেত খুব ভালো হতো জানেন। দারুণ স্টোরি লাইন আছে ঘটনাটায়, কিন্তু গল্প লেখার আগে আপনার অনুমতি চাই এবং লেখার স্বার্থেই কেসের আর কিছু ডিটেলসও চাই। গল্পের নামটাও আমি ভেবে ফেলেছি জানেন, দুই পৃথিবী। আমাদের বাংলার মানুষ তো লেডি গোয়েন্দা বলতে ওই মিতিন মাসিকেই বোঝেন। ডান কাঁধে দুটো গুলি খেয়েও জ্ঞান হারাননি সেদিন আপনি, বরং ওই অবস্থাতেই সকলের শুশ্রূষা করে গেছেন। একজন মহিলা গোয়েন্দা যে এমন দাপটের সাথে লালবাজারের হোমিসাইড ডিপার্টমেন্ট সামলাচ্ছে, এই ইতিহাস কলকাতায় পূর্বে কখনো আছে বলে মনে হয় না। এই ধরনের ইতিহাস কলকাতায় পূর্বে খুব বেশি আছে কি ম্যাডাম? মনে তো হয় না। তাই আমার মনে হয় লোকে এবার বুঝুক কঙ্কনা ঘোষ কি দারুণ প্রাপ্তি আমাদের। এমন প্রস্তাব আগে কঙ্কনা সত্যি পায়নি। আচ্ছা বেশ, সেসব পরে ভেবে দেখা যাবে। আপাতত এই কেসটা সামলাই, দরকার পড়লে আপনাকে আবার ডেকে পাঠানো হবে। সুমন চলে যাওয়ার পর কঙ্কনা কিছুক্ষণ চুপ করে বসে রইল। লোকটার মধ্যে কিছু একটা আছে। মনটা কেমন খচখচ করছে কঙ্কনার। ঠান্ডা মাথায় ভাবার চেষ্টা করল এমন কি আছে লোকটার কথা বলার ধরনে যা কঙ্কনার মনে একরকমের অস্বস্তি তৈরি করেছে। আচ্ছা, পুলিশি জেরার মুখে সচরাচর এত সাবলীল কেউ কি হয়? কঙ্কনার অভিজ্ঞতা বলছে এর উল্টোটাই বরং বেশি দেখা যায়। মানুষ নার্ভাস হয়ে পড়ে পুলিশের সামনে। তাহলে লোকটা এত সাবলীলভাবে কথা বলল কি করে? আগেও কি পুলিশি জেরার অভিজ্ঞতা আছে? কিন্তু অয়ন বলছে লোকটার ব্যাকগ্রাউন্ড রিপোর্টে এমন কিছুর সন্ধান এখনও অবধি মেলেনি। আবার এটাও ঠিক, একটা লোক শুধু পুলিশকে ভয় পায়নি বলে, বরং হোমিসাইড ওসিকে নিয়ে গল্প লেখার ইচ্ছা প্রকাশ করছে বলেই তাকে সন্দেহ করতে হবে। নিজের মনেই হেসে ফেলল কঙ্কনা। কোনো দিশা খুঁজে পাচ্ছে না বলেই কি এবার জোর করে যুক্তি সাজানোর চেষ্টা করছে তার মন? কে জানে। না, তাও এই সুমন চক্রবর্তী লোকটাকে একটু চোখে চোখে রাখা দরকার। ওই কথায় আছে না, সাবধানের মান নেই। কাল সকালেই সোর্সের খবর দিতে হবে। সুমন চক্রবর্তীর ব্যাপারে আরও ভালো করে খোঁজ নেওয়ার প্রয়োজন। ড্রয়িং রুমে 3 সিটার সাদা সোফায় বসে আছে লোকটা। সামনে কাচের গোল টেবিলের উপর ল্যাপটপ খোলা। ল্যাপটপের ডান পাশে রাখা একখানা মোডেম। ডিসেম্বর মাস বলেই হয়তো পরনে ডার্ক শেডের পাতলা কমফর্টার। হুডিতে ঢাকা আছে মাথা। নিজের ফেসবুক ওয়ালে খুব সম্ভবত কোনো একটা লেখা পোস্ট করতে আপাতত সে ব্যস্ত। তবে চোখ জোড়া আটকে আছে সামনের এলইডি টিভির পর্দায়। 1969 সালে মুক্তি পাওয়া চিরদিনের সিনেমাটি চলছে। উত্তম কুমার কিছু ছোট ছোট ছেলেমেয়েদের সাথে একটা গানে নাচছেন। ভলিউম মিউট করা, তবে মহানায়কের লিপসিং দেখে বোঝা যায় না মান্নাদের গলায় সে বিখ্যাত গানটি বাজছে। লাল নীল সবুজের মেলা বসেছে। ঘরটা এমনিতে অন্ধকার। দরজা জানলা সব বন্ধ। শুধু টিভির পর্দা থেকে ঠিকরে আসা আলো চলকে চলকে পড়ছে ঘরের আনাচে কানাচে। তাতে যেন অন্ধকারের গাঢ়তা আরও খানিক বেড়েছে। লোকটা ল্যাপটপে টাইপ করতে করতে গুনগুন করে গিয়ে উঠল, যদি মানুষগুলো ফুল হতো রে, মজা হতো তাই না? তোরাই যেসব ছোট্ট করি আর কিছু তো চাই না। লেখাটা পোস্ট করা হয়ে গেলে সোফার হাতলে রাখা সিগারেটের প্যাকেট থেকে সিগারেট বের করে ধরালো। টিভি বন্ধ করে মাথা এলিয়ে দিল সোফায়। ঘর ডুবে গেছে নিকষ অন্ধকারে। সিগারেটের লাল আলোর ফুলকিতে চারিদিক ঠিকমতো দেখা যাচ্ছে না। লোকটা চোখ বুজে আছে। ঘন ঘন টান দিচ্ছে সিগারেটে, খানিক জোরে। হাবভাব দেখে মালুম হয় কিছু একটা নিয়ে মনে মনে বেশ উত্তেজিত। সিগারেটটা শেষ করে চোখ রাখল বাঁ হাতের কবজিতে বাঁধা স্মার্ট ওয়াচের দিকে। ঘড়ির সবুজ রঙের ডিসপ্লে জানান দিচ্ছে সময় এখন ঠিক রাত 12:30। গা ঝাড়া দিয়ে উঠে বসল। না, এবার কাজে হাত দিতে হবে তো। ল্যাপটপের কিবোর্ডে দ্রুত টাইপ করা শুরু করলো কিছু। টাইপ করতে করতেই সোফায় রাখা পলিথিন ব্যাগ খুলে বের করলো একটা মুখোশ।
লক্ষ্মী প্যাঁচার মুখ, মুখোশের রং ধবধবে সাদা, প্যাঁচার চোখ দুটো বেশ লালচে ধরনের, চোখের মণি দুটো কুচকুচে কালো। মাথা থেকে হুডি সরিয়ে লোকটা নিজের মুখ ঢাকল মুখোশে। ল্যাপটপের স্ক্রিন কিছুক্ষণ একেবারে অন্ধকার, তারপর ধীরে ধীরে ফুটে উঠল একটা ভিডিও। দেখে বোঝা যাচ্ছে কোনো একটা ঘরের লাইভ ভিডিও চলছে। ঘরটা আয়তনে বেশ ছোট, ঘরময় বাজছে কোনো হার্ডকোর মেটালিক বাজনা, খুব সম্ভবত সুইডিশ। বাজনার তীব্রতায় কান ঝালাপালা হওয়ার জোগাড়। ল্যাপটপের পাশে রাখা মোডেমের সুইচ টিপতেই মিউজিক আচমকা বন্ধ হয়ে গেল। ক্যামেরা ঘরের যে দেওয়ালে সরাসরি তাক করা, সেখানে ঠেস দিয়ে বসে আছে একটা ছেলে, দু হাত কানে চেপে ধরা, সর্বশক্তি দিয়ে যেন এতক্ষণ চেষ্টা করছিল বাজনার শব্দ না শোনার। চারিদিকে ছড়িয়ে আছে কেমন একটা লালচে আলো। আলোটা ঠিক কোথা থেকে আসছে বোঝা মুশকিল, তবে তার অপার্থিব লাল আভা কেমন এক অলৌকিক পরিবেশের সৃষ্টি করেছে। ছেলেটার মাথার চুল উস্কো খুস্কো, গালে ভীষণ পাতলা এক আস্তরণ আছে দাড়ির, চোখ মুখ শুকনো, পরনে হলদে রঙের রাউন্ড নেক ফুল স্লিভ টি শার্ট আর জেড ব্ল্যাক কটন জিন্স। জামা কাপড় ময়লা হলেও দেখে বোঝা যায় বেশ দামি ব্র্যান্ডের। ছেলেটার বয়স আন্দাজ 17 কি 18 হবে। মিউজিক বন্ধ হয়ে যাওয়ায় নিস্তব্ধতা গিলে ফেলল চারপাশ। লোকটা শীষ বাজিয়ে সুর তুলল, বাজনা থেমে যাওয়াতে ছেলেটা কান থেকে হাত সরিয়েছে, ক্যামেরার দিকে তাকিয়ে কাতর স্বরে বলল, জল, শুধু একটু জল দিন প্লিজ। লোকটা অল্প হেসে হিম শীতল মসৃণ গলায় বলল, জলের ব্যবস্থা ঠিক সময় হবে রিপন বাবু। তার আগে যে আমাদের খেলাটা আরো খানিকক্ষণ চালিয়ে যেতে হবে। হাজার হাজার মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে আর একবার রিপন সোমকে দেখবে বলে। তোমার ফার্স্ট ভিডিও আপলোড হওয়ার পর কত নতুন পার্টি এসেছে জানো? গত 48 ঘন্টায় গুনে গুনে 30,000 লোক পেমেন্ট করেছে আজ রাতের ভিডিও লিংক পাওয়ার জন্যে। সকলের কি প্রবল আগ্রহ দেখার অ্যালেক্স আর কতক্ষণ ক্রিজে টিকে থাকতে পারে। নিশ্চয়ই ভাবছো অ্যালেক্স আবার কি? তুমি রিপন বাবু, তুমি হলে অ্যালেক্স। আমাদের জগতে তোমার ওই নামটাই রেখেছি। কি রিপন বাবু, পারবে নাকি রাতটা কাটিয়ে দিতে? আজ তোমার জন্য কিছু স্পেশাল সারপ্রাইজ অপেক্ষা করছে। একদম অভাবনীয় সারপ্রাইজ, যা গত 3 দিন তুমি পাওনি। আপাতত চলি, হ্যাঁ? একটু পরেই শুরু হবে আমাদের নাইট রাউন্ড। হ্যাঁ, আসি তাহলে, আসি। হ্যাঁ, টাটা। ক্যামেরার লাল বিন্দুটা নিভে যেতে রিপন বুঝল লোকটা চলে গেছে। একটা দীর্ঘশ্বাস পড়ল ছেলেটার। আচমকা কোথা থেকে কি যে হয়ে গেল, সুমন স্যারের বলা ইংরেজির সেই প্রবাদ বাক্যটা ভীষণ রকম মনে পড়ছে। কিউরিওসিটি কিল দ্য ক্যাট। সত্যি তখন অত আগ্রহ না দেখালেই পারত। বহুক্ষণ আর কোনো রকম বাজনার শব্দ কানে আসছে না। হাফ ছেড়ে বাঁচল রিপন। সে জানে এই নিষ্কৃতি সাময়িক। গত 3 দিনের রুটিন থেকে সেইটুকু আঁচ করতে পেরেছে। শুধু এটাই কিছুতে বুঝতে পারছে না লোকটা কে। রিপনের ব্যাপারে এত তথ্য তার কাছে এলো কিভাবে? আর সবচেয়ে বড় প্রশ্ন হলো লোকটা ঠিক কি করতে চাইছে ওকে নিয়ে। রিপন যা আশঙ্কা করছে সেটাই কি সত্যি?
ঘরটার চেহারা দেখে এক বিশেষ ধরনের রুমের কথা মনে হচ্ছে রিপনের। লোকটা যে বারবার বলছে রিপনের ভিডিও দেখার জন্য হাজার হাজার মানুষ উৎসুক হয়ে অপেক্ষা করছে, তারা কারা, কি আনন্দ পাচ্ছে রিপনের উপর চলা অত্যাচার দেখে। মনে মনে ভাবল, সত্যি কি নিদারুণ সভ্যতাই না সৃষ্টি করেছি আমরা। হাজার হাজার মানুষ টাকার বন্যা বইয়ে দিতে প্রস্তুত, কারোর প্রাণবায়ু কেমন ধীরে ধীরে বেরিয়ে যায় তা চাক্ষুষ করার জন্য। শরীরটা আরও একটু এলিয়ে দিল দেওয়ালে। ভারী ক্লান্ত লাগছে। শনিবার বাড়ি থেকে বেরোনোর সময় ভেবেছিল একটা দারুণ খবর নিয়ে বাড়ি ফিরবে, মা বাবাকে চমকে দেবে। আর এখন গত 3 দিন ঠিকমতো খাওয়ারও চটেনি কপালে। হাত পা কেমন যেন ধীরে ধীরে অবশ হয়ে পড়েছে। লোকগুলোর কি মায়া দয়া বলে কিছু নেই? জলতেষ্টা পেলে উপায় থাকে না, অপেক্ষা করতে হয় কখন ক্যামেরায় ওই লক্ষ্মী প্যাঁচার মুখ দেখা যাবে। তাকে বললে অনেকক্ষণ পর অল্প খাওয়ার জল মেলে। মুখোশটা যেই তৈরি করে থাকুক না কেন, তার অসামান্য সৃজনশীলতাকে কর্নিশ জানাতেই হয়। কি অবিশ্বাস্য নিখুঁত মুখোশ! এক ঝলক দেখলে মনে হয় সত্যি সত্যি বুঝি কোনো প্যাঁচা দৈবাতক্রমে মানুষের দেহ আর স্বর পেয়ে গেছে। লোকটার নাম জানে না রিপন, তাই নাম দিয়েছে লক্ষ্মী প্যাঁচা। দরজায় শব্দ হওয়ায় সেদিকে তাকালো রিপন। সামনের দৃশ্যটা তার শরীর জুড়ে বরফ ঠান্ডা ভয় ছড়িয়ে দিল। লক্ষ্মী প্যাঁচা এসছে ঘরে। পরনে ধবধবে সাদা ফুল স্লিভ কমফর্টার আর সাদা জিন্স। দুটো হাত চাপা আছে সাদা দস্তানার আড়ালে। ডান হাতে ধরা 1 গ্লাস জল আর বাঁ হাতে একটা বেশ বড় সাদা রঙের জুট ব্যাগ। এই লাল আলোয় প্যাঁচার মুখোশ পরে হেঁটে চলে বেড়ানো একটা জলজান্ত মানুষকে আচমকা দেখলে এমনি যে কারোরই গা শিরশির করবে। তার উপর এখন রিপনের শরীরের, মনের আর কানের যা অবস্থা, তাতে আতঙ্কের মাত্রাটা বহু গুণ বেড়ে গেল। লোকটা রিপনের দিকে জলের গ্লাসটা এগিয়ে দিল। সে এক ঢোকে পুরো জল শেষ করে জোরে জোরে শ্বাস ছাড়তে লাগলো। রিপনের জল খাওয়া শেষ দেখে লোকটা ব্যাগ থেকে বের করলো একটা মুখোশ। কাকতারুয়া পাখির মুখ। মুখোশটা অনেকক্ষণ ধরে থাকলো দেওয়ালে লাগানো সেই ক্যামেরার সামনে। রিপন বুঝল ভিডিও শুরু হয়ে গেছে। তার ভিডিওর কিছু ক্লিপিংস লোকটা অনলাইনে রিলিজ করবে। বহু মানুষ টাকা খরচ করে আয়েশ করে দেখবে রিপন বা অ্যালেক্স আর কতটা অত্যাচার সহ্য করতে পারে আর কতক্ষণ ধরে পারে। লোকটা ক্যামেরার দিকে তাকিয়ে হাত নেড়ে কি সব বিড়বিড় করল। তারপর ফিরে এলো রিপনের কাছে। ছেলেটার খুব ইচ্ছে করল শরীরের অবশিষ্ট শক্তিটুকু একত্রিত করে সজোরে একখানা লাথি কষাতে ওই ব্যাটার লক্ষ্মী প্যাঁচার তলপেটে। লোকটা কি মনের কথা পড়তে জানে? রিপন যখন লক্ষ্মী প্যাঁচার তলপেটে লাথি কষানোর কথা ভাবছে, ঠিক তখনই লোকটার ওই সাদা জুট ব্যাগ থেকে বেরিয়ে এলো একটা ইলেকট্রিক শকার। আকারে মাঝারি মাপের কাঠের স্কেলের মতো হবে। শকারের সুইচ অন করে চেপে ধরল রিপনের তলপেটে আর হাসতে হাসতে বলল, সারপ্রাইজ সারপ্রাইজ। রিপনের শরীর এমনিতেই এখন বেশ দুর্বল। শকের তীব্র ঝাঁকুনিতে তার দেহটা ছিটকে পড়ল খানিকটা দূরে। অল্প অল্প নড়ছে। রিপন বুঝতে পারল সে জ্ঞান হারাবে। পুরোপুরি অজ্ঞান হওয়ার আগে শুধু টের পেল তার হাত পা নাইলনের দড়ি দিয়ে শক্ত করে বাঁধা হচ্ছে। কখন জ্ঞান ফিরল বলা মুশকিল, কিন্তু চোখ খুলেই রিপন টের পেল তার মুখ কোনো কাপড় বা মুখোশ জাতীয় জিনিস দিয়ে ঢেকে ফেলা হয়েছে। তাহলে কি ওই কাকাতুয়া মুখোশটা তাকে পরানো হয়েছে? রিপন নড়াচড়া করছে দেখে লোকটার চোখে মুখে চওড়া হাসির রেখা ফুটে উঠল। এই তো ছেলেটার জ্ঞান ফিরেছে, তার মানে এবার খেলা জমে যাবে। রিপনকে তুলে দেওয়ালে ঠেস দিয়ে বসালো। ব্যাগ থেকে এবার বেরোলো অস্বাভাবিক রকমের পুরু লাল ফিতে, ছোট্ট মতো চিরুনি আর মাঝারি মাপের একখানা আয়না। রিপন যখন জ্ঞান হারিয়ে পড়েছিল সেই ফাঁকে লোকটা ঘরে নিয়ে এসেছে একটা সাদা রঙের টেবিল। সেই টেবিলের উপর আয়নাটা রাখল। রিপনের কানে কানে বলল, রিপন বাবু, আয়নার দিকে তাকাও, আয়নার দিকে। কেমন লাগছে তোমায় বলো দেখি? এবার শুরু হবে আসল সারপ্রাইজ। রিপন তাকালো আয়নার দিকে।
তার মুখে আপাতত কাকাতুয়ার মুখোশ, শুধু চোখ দুটো ঢাকা নয়, আয়নায় তাই নিজেকে স্পষ্ট দেখতে পাচ্ছে সে। কি নিখুঁত এই মুখোশটাও! আচ্ছা, মুখোশগুলো কি লক্ষ্মী প্যাঁচা নিজেই বানায়? ভাবনায় ছেদ পড়লেও গলায় টান পড়ায়। লোকটা একটা মোটা লাল ফিতে দিয়ে প্যাঁচ দিচ্ছে রিপনের গলায়। ফিতেটা যে বিশেষভাবে বানানো হয়েছে তা বোঝা যায় ফিতেটার আকার দেখে। চুল বাঁধার ফিতে কোনোদিন এত মোটা হবে না। দম বন্ধ হয়ে আসছে রিপনের। জোরে জোরে শ্বাস টানার চেষ্টা করলো। বাঁচতে তাকে হবেই, এভাবে কিছুতেই সে মরতে পারে না। লক্ষ্মী প্যাঁচা চিরুনিটা চেপে ধরল প্রথমে রিপনের বাঁ হাতে, তারপর ডান হাতে। সঙ্গে সঙ্গে টি শার্ট ভেদ করে চিরুনিটা ফোসকা ফেলা শুরু করলো রিপনের দু হাতে। তার সাথে অসহনীয় যন্ত্রণা। লোকটা ফিস ফিস করে বলল, কেমন চিরুনি রিপন বাবু? আমার কাছে এমন অনেক যন্ত্র পাবে। এটা এটা বিশেষ অর্ডার দিয়ে তৈরি করিয়েছি। হ্যাঁ, বিশেষ অর্ডার দিয়ে। কি সুন্দর ফোসকা পড়ছে দেখো দেখি তোমার হাত জুড়ে। গলায় শক্ত ফাঁস, হাত জুড়ে ফোসকা, দাঁতে দাঁত চিপে সহ্য করছে সবটুকু। এইটুকু অন্তত রিপন বুঝতে পেরেছে, সে যদি যন্ত্রণায় কাতরায় চিৎকার করে, যারা দর্শক তারা আরও বেশি উপভোগ করবে ব্যাপারটা। রিপন কিছুতেই ওই অজানা লোকগুলোকে সেই তৃপ্তিটা পেতে দেবে না। লক্ষ্মী প্যাঁচা খলখল করে হেসে উঠল ফোসকাগুলো দেখে। তারপর হাসতে হাসতে বেশ সুর করে শীষ দেওয়া শুরু করল। প্রায় 20 মিনিট মতো অত্যাচার চলার পর লক্ষ্মী প্যাঁচা দেখল ছেলেটা একেবারে নেতিয়ে পড়েছে। সে উঠে বেরিয়ে গেল ঘর ছেড়ে। লোকটা জানে এটাই রিপনের শেষ রাত। মেটাল মিউজিকের সবচেয়ে মারণঘাতী ফিউশন এবার বাজবে। 4-4টি হার্ডকোর মেটাল সং মিলিয়ে লোকটা নিজের হাতে তৈরি করেছে এই বিশেষ সুর। সেই সুরের কবল থেকে বেঁচে বেরিয়ে আসা অসম্ভব। 15 ডিসেম্বর ভোর 4টে নাগাদ যোধপুর পার্ক লেকে পাওয়া গেল একখানা নীল স্লিপিং ব্যাগ। একজন সুইপার প্রথমে ব্যাগটা খেয়াল করে লেকের একটা ঝোপের আড়ালে পড়েছিল। খবর পেয়ে স্পটে পৌঁছল যাদবপুর থানার পুলিশ। স্লিপিং ব্যাগ খুলে দেখা গেল আবারও মৃতদেহের মুখ ঢাকা আছে মুখোশে। তবে এবারে আর হুতুম প্যাঁচার মুখোশ নয়, কাকাতুয়ার মুখ। ধবধবে সাদা কাকাতুয়ার মাথায় একখানা টকটকে লাল ছুটি। মুখোশ খোলা হলে যাদবপুর থানার ওসি অয়ন হালদার বুঝতে পারল তার আশঙ্কা মিলে গেছে। স্লিপিং ব্যাগে পুড়ে কেউ ফেলে দিয়ে গেছে রিপন সোমের লাশ। পরনে আছে হলদে রঙের রাউন্ড নেক ফুল স্লিভ টি শার্ট আর জেট ব্ল্যাক কটন জিন্স। টি শার্টের দু হাতের স্লিভেই বেশ কিছু ফুটো, তার ভেতর থেকে স্পষ্ট টাটকা ফোসকার দাগগুলো। কেউ যেন পৈশাচিক উল্লাসে ছেলেটার দু হাত জুড়ে ফোসকার আলপনা এঁকেছে। কানের পর্দায় সাদা তুলো গোজা, তুলোর টুকরোতে মাখানো রক্তের দাগ। এছাড়াও জিন্সের পকেটে পাওয়া গেল একখানা নোট। ছাপা অক্ষরে তাতে লেখা, লাল ছুটি কাকাতুয়া ধরেছে যে বায়না, চাই তার লাল ফিতে চিরুনি আর আয়না। লেখার নিচে কালো কালিতে প্যাঁচার ছবি আঁকা। ছবির পাশে ছাপা অক্ষরে লেখা, লক্ষ্মী প্যাঁচার নকশা। লাশ দেখে স্পটে দাঁড়িয়েই অয়ন ফোন করল কঙ্কনাকে। সারা রাত একটা নতুন কেস স্টাডি করার পর কঙ্কনা তখন সবে শুতে গেছে। অয়নের ফোন দেখে রিসিভ করলো। একটা হাই চাপার ব্যর্থ চেষ্টা করে জানতে চাইল, বলুন, তো সকালে ফোন, রিপনের কোনো খোঁজ পেলেন? ম্যাডাম, রিপনের লাশ পাওয়া গেছে যোধপুর পার্ক লেকে। পাভেলের মতোই স্লিপিং ব্যাগের ভেতরে পুড়ে কেউ ফেলে দিয়ে গেছে, সাথে লক্ষ্মী প্যাঁচার নকশা আর আবারও একটা গানের লাইন। তবে এবারে আর মান্না দে নয়, রানু মুখোপাধ্যায়ের গাওয়া লাল ঝুটি কাকাতুয়া ধরেছে যে বায়না। খবরটা শুনেই বিছানা ছেড়ে উঠে পড়ল কঙ্কনা। কম্বলটা পাঠ করতে করতে বলল, আপনারা স্পটেই থাকুন, আমি শঙ্খ আর আশিসকে খবর দিচ্ছি, ওরা যাচ্ছে স্পটে। আমিও যত তাড়াতাড়ি সম্ভব পৌঁছে যাব। অমল স্যারকে একবার শুধু ইনফর্ম করে দিই। ব্রাশ করতে করতে কঙ্কনা ফোনে ধরল প্রাঞ্জলকে। এখন লালবাজারে ফোন করে গাড়ি পাঠাতে বললে অনেকটা দেরি হয়ে যাবে। কঙ্কনার বাড়ি উত্তরপাড়ার শখের বাজার এলাকায়, হুগলি। প্রাঞ্জলও উত্তরপাড়ারই ছেলে। এখন হাতের সময় খুবই কম, তাই কঙ্কনা ঠিক করল প্রাঞ্জলের বাইক চেপেই স্পটে যেতে হবে। প্রাঞ্জলের সাথে কথা বলার পর কঙ্কনা কল করল অমল সেনকে। তিনি তখন সবে তৈরি হচ্ছেন হাঁটতে বেরোবেন বলে।
ফোনটা ধরে বললেন, আরে ঘোষ কন্যা যে, কি ব্যাপার? কেসের ব্যাপারে কিছু নতুন খবর টবর পেলি নাকি? চিন্তিত গলায় কঙ্কনা বলল, রিপন বলে ছেলেটার লাশ পাওয়া গেছে স্যার, যোধপুর পার্ক লেকে। পাভেলের মতো কন্ডিশনে ডেড বডি স্লিপিং ব্যাগে ভরা ছিল, শুধু আলাদা বলতে এবারে ছেলেটার দুটো হাতে বেশ কিছু বন্ড উন্ড আছে। আর সুইসাইড নোট নয়, খুনি যেন এবারে ঘোষণা করতে চেয়েছে রিপন সুম খুন হয়েছে, আত্মহত্যা বলে চালানোর কোনো রকম প্রচেষ্টাই নেই। কঙ্কনার কথা খুব মন দিয়ে শুনলেন অমল সেন। তারপর দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, মানে আবার সিরিয়াল কিলিং? একটা কাজ কর, তুই টিম নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব স্পটে যা, কেমন? আমি কমিশনারকে খবরটা দিই। কেসটা এবার লালবাজার অফিসিয়ালি টেক ওভার করবে, তুই কিন্তু লিড করবি, কেমন? রাস্তায় যেতে যেতে কঙ্কনা কল কনফারেন্সে ধরল শঙ্খ আর আশিসকে। রিপন সুমির ডেড বডি পাওয়া গেছে জানিয়ে দুজনকে নির্দেশ দিল যত তাড়াতাড়ি সম্ভব যোধপুর পার্ক লেনে যেন পৌঁছে যায়। পরের ফোনটা গেল লালবাজার কন্ট্রোল রুমে। যোধপুর পার্ক লেকে কঙ্কনা ডেকে পাঠালো ফিঙ্গার অ্যান্ড ফুটপ্রিন্ট সেকশন আর ফটোগ্রাফি সেকশনের এক্সপার্টদের। স্পটে পৌঁছতে মেয়ের খুব বেশিক্ষণ লাগলো না। আর্জেন্ট কেস বুঝে প্রাঞ্জল এক প্রকার ঝড়ের গতিতেই উড়িয়ে এনেছে যোধপুর পার্ক অব্দি। পুলিশ কমিশনার খবর পেয়ে লালবাজার কনফারেন্স রুমে মিটিং ডাকলেন সকাল 10টায়। মিটিংয়ে হাজির অমল সেন, কঙ্কনা, শঙ্খ, আশিস, লালবাজার ফিঙ্গার অ্যান্ড ফুটপ্রিন্ট সেকশন আর ফটোগ্রাফি সেকশনের এক্সপার্টরা এবং গড়িয়াহাট ও যাদবপুর থানার ওসিরা। কঙ্কনার কাছে যেহেতু কেসটার ডিটেলসগুলো আছে, কমিশনার কঙ্কনাকেই পুরো ব্যাপারটার ব্রিফ দিতে বললেন। প্যারালাল ইউনিভার্স মার্ডার কেসের পর আবারও সিরিয়াল কিলিং। সবটুকু শোনার পর স্পেশাল তদন্ত দল করা হলো। প্রত্যাশিতভাবেই কেসটা লিড করবে লালবাজার হোমিসাইড বিভাগের ওসি কঙ্কনা ঘোষ। দলে থাকছে হোমিসাইড শাখার সাব ইন্সপেক্টর শঙ্খ সেন, আশিস বর্মন, সাইবার সেল থেকে মঈন হাসান, গড়িয়াহাট থানার ওসি দেবদীপ দাস এবং যাদবপুর থানার ওসি অয়ন হালদার। কেসের প্রতিটি ধাপের প্রোগ্রেস জানাতে হবে গোয়েন্দা প্রধান অমল সেনকে। কনফারেন্স রুমের মিটিং শেষ হওয়ার পর কঙ্কনা নিজের রুমে মিটিং ডাকল টিমের সকল সদস্যকে নিয়ে। দুশ্চিন্তাগ্রস্ত গলায় সবার উদ্দেশ্যে বলল, একটা ব্যাপার বোঝা যাচ্ছে যে কোনো নিদারুণ সাইকোপ্যাথ কিলারের মুখোমুখি হতে চলেছি আমরা। টিনেজারদের কিডন্যাপ করে মার্ডার করা হচ্ছে, কিন্তু খুনের মোডাস অপারেন্ডি ঠিক কী তা এই মুহূর্তে পরিষ্কার নয়। আমাদের প্রথম কাজ হবে কেস ডায়েরি খুঁটিয়ে পড়া। মাইন, তোর উপর দায়িত্ব রইল এই পাভেল দত্ত আর রিপন সুমের সব রকম সোশ্যাল মিডিয়া গতিবিধির উপর রিপোর্ট তৈরি করে ফেলা, আপাতত গত 3 মাসের। দুজনের কল ডিটেলসও কিন্তু আমার দরকার। আমি দুজনের পোস্টমর্টেম রিপোর্ট নিয়ে বসছি। শঙ্খ আর আশিস, তোরা দুজন নতুন করে জেরা শুরু কর। ছেলে দুটোর বাড়ি, বন্ধুবান্ধব, স্কুল, টিউশনের টিচার কেউ যেন বাদ না পড়ে। গোলপার্ক থেকে শুরু করে লেক গার্ডেন্স পর্যন্ত যতগুলো সিসিটিভি ক্যামেরা আছে সেগুলোর ফুটেজ চেক করা চাই। যে দুটো তারিখে ছেলেগুলো নিখোঁজ হয়েছিল সেই দুদিনের টাইমিং কেস ডায়েরিতে নোট করা আছে। ওখান থেকে দেখে নিয়ে ওই স্পেসিফিক টাইমের ফুটেজগুলো দেখবি ভালো করে। দেবদীপ, আপনারা রয়নের উপর দায়িত্ব থাকবে ওই 2 এলাকার সব রকম সোর্সদের একসাথে ব্যবহার করার। কেউ কিছু দেখেছে কিনা, কাউকে দেখেছে কিনা ছেলে দুটো কিডন্যাপ হওয়ার সময়, তা আমাদের জানা খুব দরকার। 48 ঘন্টার মধ্যে আমরা প্রাথমিক রিপোর্ট জমা দেব অমল স্যারের কাছে। এটা বাচ্চাদের ব্যাপার তো, তাই মারাত্মক সেন্সিটিভ কেস। আর একটা কথা বলে রাখি, অমল স্যার বললেন আজ দুপুরে পুলিশ কমিশনার প্রেস কনফারেন্স ডাকতে চলেছেন। ওখানে এই সিরিয়াল কিলিংয়ের ব্যাপারটা উনি পাবলিকের সামনে আনছেন। আশা করি সবাই বুঝতে পারছেন কেসটা ভয়ঙ্কর হাইপ পেতে চলেছে। টিভির পর্দায় রোজ সন্ধ্যেবেলা আসর বসবে কলকাতা পুলিশের অক্ষমতার চুলচেরা বিশ্লেষণ করার জন্য। তাই বলছি, কেসটা তাড়াতাড়ি ক্র্যাক করতেই হবে আমাদের। গোটা টিম মাঠে নামলো পূর্ণ উদ্যম নিয়ে। বাচ্চা ছেলেরা খুন হচ্ছে বলে কথা, কেস সলভ করতে না পারলে কলকাতা পুলিশের মুখে যে চুনকালি লেপে দেবে মিডিয়া। 17 ডিসেম্বর সন্ধেবেলার মধ্যে প্রাথমিক রিপোর্ট তৈরি, কেস ফাইলস ঘাটা, পোস্টমর্টেম রিপোর্টগুলো পড়া, সিসিটিভি ফুটেজ খুঁটিয়ে চেক করা, পাড়া প্রতিবেশী, বাড়ির লোকজন, স্কুলের বন্ধুবান্ধবদের নতুন করে জেরা করা, লোকাল অ্যান্টি সোশ্যালদের লালবাজারে এনে জিজ্ঞাসাবাদ চালানো,
ঝড়ের গতিতে কাজ শেষ করেছে টিম। অন্যদিকে মঈন রিপোর্ট বানিয়েছে দুজন ভিকটিমের গত 3 মাসের কল ডিটেলস আর সোশ্যাল মিডিয়ার সমস্ত রকম গতিবিধির। সকলের রিপোর্ট একত্র করে কঙ্কনা মোটামুটি যা দাঁড় করালো তা খানিকটা এরকম। পাভেল আর রিপন দুজনেই ক্লাস 12-এর ছাত্র, বয়স দুজনেরই 18। পাভেল আর রিপন দুজনেরই ছিল গানের নেশা। ফেসবুক পেজে ওদের গান রীতিমতো লাইক কমেন্ট করতো অনেকের কাছে। লক্ষ্য করার মতো বিষয় হলো দুজনেরই ভালো সাইবার নলেজ ছিল। পাভেল আর রিপনের মৃত্যুর সাথে কোনো না কোনোভাবে গানের যোগাযোগ আছে। যে দুটো গানের লাইন মৃতদেহের কাছে পাওয়া গেছে, দুটো গানই গৌরী প্রসন্ন মজুমদারের লেখা। পোস্টমর্টেম রিপোর্ট বলছে দুজনের কারোর উপরেই কিন্তু বিষক্রিয়া হয়নি, মানে পয়জন দিয়ে মার্ডারের সম্ভাবনাটা বাদ রাখতে হচ্ছে। পাভেল এবং রিপন দুজনেরই কানের পর্দা ফেটে গেছে। কানের আশেপাশের শিরা ভয়ঙ্কর রকম ক্ষতিগ্রস্ত হয়েছে। হার্টের উপর অত্যাধিক প্রেশার পড়ার ফলে মৃত্যু হয়েছে। মোটিভ অফ কিলিং একেবারেই বোঝা যাচ্ছে না। খুন একজন করছে না অনেকে মিলে, তারও কোনো আজ এখনও অবধি মেলেনি। এখন প্রশ্ন হলো, খুনগুলো করা হয়েছে কোথায় এবং কিভাবে? কিডন্যাপ করার উদ্দেশ্য রানসাম নয়। মুক্তিপঞ্চে দুজনের কারোর বাড়িতেই তো কোনো ফোন আসেনি, তাহলে মোটিভ অফ কিডন্যাপ অ্যান্ড মার্ডার কি? ছেলে দুটো কিডন্যাপড হয়েছিল না নিজেদের স্বেচ্ছাতেই কোথাও গেছিল, সেটাও তো বোঝা যাচ্ছে না। নির্দিষ্ট গানের লাইন ব্যবহার করার মানেই বা কী? খুনি বা খুনিরা কি কোনো মেসেজ দিতে চাইছে গানের মাধ্যমে? ছেলে দুটো ভালো গান গাইত। যদি ধরা হয় দুজনকে কিডন্যাপ করাই হয়েছিল, তাহলে কি গানের কোনো টোপ দিয়েই ওদের কিডন্যাপ করা হয়েছে? খুন করার পদ্ধতিটা ঠিক কী? রিপনের দুহাতে ফোস্কার দাগ পাওয়া গেলেও অন্য কোনো রকম আঘাতের ইঙ্গিত কিন্তু নেই, আর পাভেলের শরীরে তো কোনো রকম আঘাতের দাগই পাওয়া যায়নি। তাহলে আঘাত ছাড়া, বিষক্রিয়া ছাড়া খুন করা কি করে সম্ভব? প্রশ্ন আপাতত অনেকগুলোই, কিন্তু উত্তর একটারও পাওয়া যাচ্ছে না। অমল স্যারকে রিপোর্ট জমা দিয়ে কনফারেন্স রুম ছেড়ে বেরোনোর সময় কঙ্কনার ফোন বেজে উঠল। প্রাঞ্জল ফোন করেছে। ফোনটা ধরে কঙ্কনা কিছু বলার আগেই চমকে গেল প্রাঞ্জলের কান্নার আওয়াজ পেয়ে। এত বছরের সম্পর্ক প্রাঞ্জল আর কঙ্কনার। ছেলেটাকে কোনোদিন এভাবে কাঁদতে দেখেনি কঙ্কনা। আতঙ্কিত গলায় বলল, কিরে প্রাঞ্জল, কাঁদছিস কেন? কি হয়েছে? প্রাঞ্জল ফুপিয়ে ফুপিয়ে বলল, শ্রেয়ানকে কোথাও পাওয়া যাচ্ছে না। কথাটা শুনে কঙ্কনা আঁতকে উঠল। শ্রেয়ানকে খুঁজে পাওয়া যাচ্ছে না মানে? কান্না চাপার আপ্রাণ চেষ্টা করে প্রাঞ্জল বলল, আজ তো ওর স্কুল ছুটি ছিল। 6টার সময়ও শ্রেয়ান বাড়ি ফিরছে না দেখে কাকিমা ওকে ফোন করে। মোবাইল সুইচড অফ। বন্ধু বান্ধবদের ফোন করে জানা গেল শ্রেয়ান নাকি আজ স্কুলেই যায়নি। এখনো কোনো ট্রেস পাওয়া যাচ্ছে না ছেলেটার। ছোটকা একটু আগেই কসবা থানায় মিসিং ডায়েরি লিখিয়ে এসেছে। আমার তো আজ আবার নার্সিং হোমে ডিউটি আছে, ছুটি নিয়ে নিলাম। ছোটকার ওখানেই যাচ্ছি। শ্রেয়ানরা থাকে কসবার বোসপুকুর এলাকায়। অবনীবাবুও শ্রেয়ানদের ফ্ল্যাটের কাছাকাছি থাকেন। কঙ্কনা জিজ্ঞেস করল, কিছু জানিয়েছিস অবনী কাকাকে? না, কাকা তো সেই সহেলিদের বিয়ের পরদিনই ঝাড়খণ্ডে বেরিয়ে গেছে। এখন সামনে নিউ ইয়ার পার্টি না, অনেকগুলো জলসা আছে ঝাড়খণ্ডে। শ্রেয়ানের খবরটা পেলে অবনী কাকা একেবারে ভেঙে পড়বে। তাই ছোটকাই বারণ করলো এক্ষুনি কিছু অবনী কাকাকে না জানাতে। কটা দিন খোঁজ তো করা হোক। যাবে কোথায় ছেলেটা সেটাই তো কেউ বুঝতে পারছে না। রাত 8টার মধ্যে কসবা থানা থেকে খবর চলে এলো লালবাজারে। শ্রেয়ান রায় মিসিং কেসে একটা প্রিন্টেড নোট পাওয়া গেছে, সঙ্গে শ্রেয়ানের স্কুল ব্যাগ ও ড্রেস। এবার ব্যাগ উদ্ধার হয়েছে কসবার একটা ধাপার মাঠ থেকে। ব্যাগটা প্রথমে নজরে আসে কসবা থানার একজন পুলিশ কনস্টেবলের। নোটে ছাপা অক্ষরে লেখা আছে, দুষ্টুমি করে যে কেউ তাকে চায় না। লেখার নিচে কালো কালিতে পেঁচার ছবি আঁকা। ছবির পাশে আবারও ছাপা অক্ষরে লেখা, লক্ষ্মী পেঁচার নকশা। সমস্যা হলো শ্রেয়ানের স্কুল ব্যাগ যেহেতু ফেলে যাওয়া হয়েছে একটা ধাপার মাঠে, তাই কোনোভাবেই ট্রেস করা সম্ভব নয় কাজটা কে করেছে। ধাপার মাঠের আশেপাশে সিসিটিভি ক্যামেরার ব্যবস্থাও তো নেই।
গানের যে লাইন ব্যবহার হয়েছে তা গৌরীপ্রসন্ন মজুমদারের লাল ছুটি কাকাতুয়া ধরেছে যে বায়না গানেই আছে, অর্থাৎ রিপন সুমের ডেড বডির সাথে যে গানের লাইন পাওয়া গেছিল সেই একই গানের অন্য লাইন লেখা হয়েছে শ্রেয়ানকে কিডন্যাপ করার সময়। 3টে কেসের পর এখন মোটামুটি একটা জিনিসের ব্যাপারে কঙ্কনা নিশ্চিত, ছেলে 3টেকে হয় কিডন্যাপ করা হয়েছে, না হলে কোনো টোপ দেখিয়ে হাঁপিস করা হয়েছে। 3 জনেরই গানের প্রতি তীব্র আকর্ষণ। লক্ষ্মী প্যাঁচার নকশা লেখা প্রতিটা নোটেই গানের লাইনের উল্লেখ আছে। অর্থাৎ একটা জিনিস দিনের আলোর মতো স্পষ্ট, গান কোনো না কোনোভাবে জড়িত আছে 3টে কেসের সাথে। আর একটা লক্ষ্য করার মতো বিষয় হল, পাভেল দত্তের সময় সে গায়েব হওয়ার কোনো নোট পাওয়া যায়নি। রিপন সোমের বেলায় নোট মিলে ছেলেটা নিখোঁজ হওয়ার একদিন পর, আর শ্রেয়ানকে খুঁজে পাওয়া যাচ্ছে না আজকে থেকে। আজ সন্ধ্যের মধ্যেই তার স্কুল ব্যাগ সমেত লক্ষ্মী প্যাঁচারও নোট এসে হাজির। খুনি কি তাহলে তার গতি বাড়ানোর ইঙ্গিত দিচ্ছে? তাছাড়া 3 জন ছেলেরই সাইবার নলেজ ছিল ঐশ্বনীয়। 3 জনের বন্ধু বান্ধবরাই কিন্তু তাই বলছে। কেস নিয়ে ভাবতে ভাবতে 3টি কথা ঘুরপাক খাওয়া শুরু করলো কঙ্কনার মাথায়। গান, সাইবার নলেজ, খুন। তার মানে বলছে সব রহস্যের জট লুকিয়ে আছে ওই 3টি কথার ফাঁকে। এদিকে শ্রেয়ান কোথায় কোথায় পড়তে যায়, স্কুলে কাদের সাথে বেশি মেশে, গানে স্কুলে বন্ধু কারা, খোঁজ নিতে গিয়ে একটা তথ্য পেয়ে কঙ্কনার মনের খটকা বাড়িয়ে দিল। শ্রেয়ান প্রাইভেট ইংলিশ পড়ে সুমন চক্রবর্তীর কাছে। ব্যাপারটা কি স্রেফ কাকতালীয়, নাকি লোকটা জড়িয়ে আছে এই ছেলেগুলোর ভ্যানিশ হয়ে যাওয়ার পিছনে? লোকটার ব্যাপারে বিস্তর খোঁজ নিয়েছেন কঙ্কনা, কিন্তু কিছুতেই কোনো যোগসূত্র খুঁজে পাওয়া যাচ্ছে না। তার চেয়ে বরং মন দিতে হবে ওই 3টে শব্দের উপরই, গান, সাইবার নলেজ, খুন। 20 ডিসেম্বর বেলার দিকে সাইবার নলেজ, গান, খুন এই 3টে কথা নিয়ে ভাবতে ভাবতে কঙ্কনা নিজের রুমে ডেকে পাঠালো মঈনকে। এত বছর ধরে লালবাজারের গোয়েন্দা বিভাগে কাজ করতে করতে এথিক্যাল হ্যাকিংয়ের ব্যাপারে মঈন বেশ সিদ্ধহস্ত। কঙ্কনার নিজের হাতও ভালো এই এথিক্যাল হ্যাকিংয়ের বিষয়ে। নিজের ল্যাপটপে কিছু একটা টাইপ করতে করতে কঙ্কনা জিজ্ঞেস করল, মইন, আমার মন বলছে তথাকথিত সাইবার স্পেসের বাইরে গিয়ে এই কেসটায় কোনো একটা জট আছে। ওটা খুলছে না বলেই কিন্তু এত ধোঁয়াশা, এত বিভ্রান্তি। একটা কাজ করতে হবে তোকে। ভয় নেই, আমি ওর সাথে থাকবো। একবার ডার্ক ওয়েব অ্যাক্সেস করতে হবে তোকে। রিসেন্টলি কেউ কোনো গান সংক্রান্ত ভিডিও আপলোড করেছে কিনা জানাটা খুব দরকার। মঈন অবাক হয়ে তাকালো কঙ্কনার দিকে। ওই জন্যই অমল স্যার বলেন আমাদের ভাবনা যেখানে শেষ হয় আপনার ভাবনা নাকি সেখান থেকে শুরু হয়। হঠাৎ ডার্ক ওয়েবের কথা কেন মাথায় এলো ম্যাডাম? মানে কিছু তো ভেবে এটা বললেন? দেখ মইন, 3টে ছেলেই কিন্তু সাইবার জগতে বেশ দক্ষ ছিল। হ্যাঁ, ওদের সিস্টেম সার্চ থেকে কোনো ডার্ক ওয়েবের তথ্য পাওয়া যায়নি বটে, কিন্তু আর একটাও দিক যখন ক্লিক করছে না, একবার চেষ্টা করে দেখতে চাই। গান, সাইবার নলেজ আর খুন, এই 3টের একসাথে অবস্থানের একটা দারুণ জায়গা হতে পারে কিন্তু এই ডার্ক ওয়েব। ইন্টারনেটের যে অংশটি আমরা সার্ভ করি তা সমগ্র ইন্টারনেট জগতের 10% বেশি নয়। ইন্টারনেটে সর্বাধিক পরিমাণ অস্তিত্ব যে অংশটির আছে তা হলো ডিপ ওয়েব। এই স্থানটিকে সহজেই ভাবতে পারেন সরকারি বা বেসরকারি গুরুত্বপূর্ণ নথিপত্র জমা রাখার ভাণ্ডার। এরপরেই আসে ইন্টারনেটের সবচেয়ে ভয়ঙ্কর দিকটি, যাকে আমরা সচরাচর ডার্ক ওয়েব নামে জানি। বিভিন্ন দুর্লভ ড্রাগসের কেনাবেচা, বন্দুক কেনাবেচা, হিটম্যান বা দামি খুনি ভাড়া করা, টেরোরিস্ট অ্যাক্টিভিটির ছক কষা, মানুষ পাচারের ব্যবসা চালানো, মূলত এসব ধরনের কাজ হয়ে থাকে এই ডার্ক ওয়েবের জগতে। মানুষের একটা ভ্রান্ত ধারণা আছে ডার্ক ওয়েব সবসময় অ্যাক্সেস করা যায় দ্য অনিয়ন রাউটার অথবা টর ব্রাউজারের সাহায্যে। এখানে মনে রাখা প্রয়োজন, সমগ্র ডার্ক ওয়েবের মাত্র একটি অংশ অর্থাৎ দ্য চার্টার ওয়েব অবধি পৌঁছানো সম্ভব, তাও আবার টর ব্রাউজারের দ্বারা। তাই স্বাভাবিক নিয়মেই বেশিরভাগ বেআইনি কার্যকলাপ প্রধানত চলে দ্য চার্টার ওয়েবই। কঙ্কনার কথা শুনে মঈন তার টর ব্রাউজারের সাহায্যে প্রবেশ করল হিডেন উইকিতে। 20 তারিখ গোটা দিনটা চলে গেল শুধু হিডেন উইকি সার্ভ করে। 21 তারিখ অবশেষে ক্ষীণ আশার আলো দেখা গেল। হালফিলে যে কটা নতুন ওয়েবসাইট বেশ সাড়া জাগিয়েছে তার মধ্যে একটার নাম পাওয়া গেল মিউজিক্যাল মার্ডার বলে।
গান, সাইবার নলেজ, খুন, তিনটি সূত্রই এক জায়গায় অবশেষে মিলেছে। উত্তেজনায় কঙ্কনার স্নায়ুগুলো টান টান হয়ে উঠল। ওয়েবসাইটটিতে পেমেন্টের একমাত্র অপশন বিটকয়েন। কুছ পরোয়া নেই। মঈন তার সাইবার জগতের সেরা সোর্সদের কাজে লাগিয়ে ব্যবস্থা করল বিটকয়েন দ্বারা পেমেন্টের। সাইটে ঢুকে জানা গেল পুরনো ভিডিও দেখতে চাইলে তার জন্য আলাদা করে বিটকয়েন জমা করতে হবে। শেষ 3টে ভিডিও লিঙ্ক চেয়ে পেমেন্ট করা হলো। 21 তারিখ সন্ধেবেলা মিউজিক্যাল মার্ডার ওয়েবসাইটে তাদের শেষ 3টে ভিডিও লিঙ্ক শেয়ার করল। ভিডিও দেখে চমকে উঠল কঙ্কনা আর মঈন। এ তো রিপন। একটা ছোট্ট ঘরে ছেলেটা বন্দি। ঘর জুড়ে কেমন অদ্ভুত লালচে আলোর আভা। শেষ ভিডিওটায় দেখা গেল লক্ষ্মী প্যাঁচার মুখোশধারী একজন মানুষও ঘরে আছে। এই লোকটাই তার মানে সেই লক্ষ্মী প্যাঁচা। কিন্তু লোকটা রিপনকে নিয়ে ঠিক কি করছে? ভিডিওর ডেসক্রিপশন পড়তে গিয়ে শিউরে উঠল কঙ্কনা, মঈন। লক্ষ্মী প্যাঁচা দাবি করেছে শুধুমাত্র সুরের সাহায্যে সে মানুষ মারতে পারে। যারা যারা প্রক্রিয়াটা দেখতে ইচ্ছুক তারা লক্ষ্মী প্যাঁচার ভিডিও দেখলে ব্যাপারটা চাক্ষুষ করবে। রিপনকে দিয়ে তৈরি করা তৃতীয় বা শেষ ভিডিওটায় দেখা গেল ছেলেটার কোমরে শঙ্কার জাতীয় কোনো একটি যন্ত্র ব্যবহার করে প্রথমে তাকে অজ্ঞান করা হলো। সেই অবস্থাতেই তার মুখে পরিয়ে দেওয়া হলো কাকাতুয়ার পাখির মুখোশ। তারপর রিপনের জ্ঞান ফিরলে 20 মিনিট ধরে তার 2 হাত পোড়ালো লোকটা। ফোসকা ফেলে দিল চিরুনির মতো দেখতে একটা শকারের সাহায্যে। অবশেষে লক্ষ্মী প্যাঁচা ঘর ছেড়ে বেরিয়ে যাওয়ার পর বেজে উঠল এক ভয়ঙ্কর বাজনা। আগের 2টো ভিডিওতেও বাজনার আওয়াজ পাওয়া গেছে, তবে তার তীব্রতা এতটা ছিল না। বাজনার শব্দ চলল 1 ঘন্টারও বেশি সময় জুড়ে। অবশেষে রিপন লুটিয়ে পড়ল মাটিতে। একটু বাদে নড়াচড়া একেবারে বন্ধ করে দিল। লক্ষ্মী প্যাঁচা তখন ঘরে ফিরে এলো। বাজনার শব্দ এখন আর হচ্ছে না। ছেলেটার মুখোশ খোলার পর দেখা গেল তার দুকান বেয়ে অবিরাম রক্তের ধারা। এতক্ষণে বোঝা গেল রিপন বা পাভেলকে কোনো অস্ত্র ছাড়াই ঠিক কী প্রকারে হত্যা করা হয়েছে। কোনো হাতিয়ার বা বিষ ছাড়াই খুন, স্রেফ শব্দের সাহায্যে, যাকে সহজ ভাষায় বলা হয় সোনিক মার্ডার। শ্রেয়ানের কথা ভেবে বুক কেঁপে উঠল কঙ্কনার। এবারে যে শ্রেয়ানের পালা, কিন্তু ছেলেটাকে বাঁচাবে কি করে? গান, সাইবার নলেজ আর খুন, 3টে সূত্রকে এক জায়গায় আনার পরেও খুনিকে তো ছোঁয়া যাচ্ছে না। দ্য চ্যাটার ওয়েবের এই দুনিয়ায় কে এই কাজ করছে, কোথায় বসে করছে তা খুঁজে বার করা এক কথায় প্রায় অসম্ভব। আজ রাতে নাকি মিউজিক্যাল মার্ডার ওয়েবসাইটে নতুন একজনের মার্ডার হতে চলেছে, ওই মিউজিকের দ্বারাই। কালকের মধ্যেই সেই ভিডিও সকলে পাবে, এমন কথাই লেখা আছে সাইটে। কঙ্কনা ঘরে রাখল টিমের বাকি সদস্যদের। খবর পাঠানো হলো অমল সেন এবং পুলিশ কমিশনারকেও। একটা ব্যাপার শুধু নিশ্চিত করে বলা যাচ্ছে, খুনগুলো করা হচ্ছে এই বাংলারই কোনো এক স্থানে, না হলে এত তাড়াতাড়ি লাশ কি করে পৌঁছে যাচ্ছে পুলিশের কাছে? রাতে ভিডিও শুরু হতে দেখা গেল এবার পালা শ্রেয়ানের উপর অত্যাচারের। লালবাজার কনফারেন্স রুমে তখন স্পেশাল তদন্ত দলের সকলেই হাজির, সাথে অমল সেন এবং কলকাতার পুলিশ কমিশনার। এছাড়াও আছে সাইবার সেলের প্রতিটি অফিসার। তাদেরই অক্লান্ত পরিশ্রমের ফলে রাত 3টে নাগাদ অবশেষে জানা গেল মিউজিক্যাল মার্ডার নামক ওয়েবসাইটটির ভিডিওগুলো কোথা থেকে আপলোড করা হয়। লালবাজারের সিস্টেম ট্র্যাকার দেখাচ্ছে সব ভিডিও আপলোড করা হয়েছে বালিগঞ্জ এলাকায়। কাল বিলম্ব না করেই লালবাজারের বাতিজ্বালা গাড়ির দল সাইরেন বাজিয়ে ছুট দিল বালিগঞ্জের উদ্দেশ্যে। এত রাতে রাস্তা একেবারে শুনশান। ঘড়ি ধরে 9 মিনিট সময় লাগলো লোকেশনে পৌঁছতে। ট্র্যাকার যে 3তলা বিল্ডিংটার দিকে নির্দেশ করছে সেটা দেখে কঙ্কনার হাত পা অবশ হয়ে এলো। সে চেনে বিল্ডিংটা। সন্তর্পণে পুলিশ বাহিনী ভেতরে ঢুকল। সকলের হাতে বন্দুক উঁচিয়ে ধরা, বাইরে কোনো রক্ষী নেই। মূল ফটক পেরিয়ে দেখা মিলল প্রথম রক্ষীর। শঙ্খরগুলি এত জোরে ছুটে এলো তার দিকে যে সে কোনোরকম আওয়াজ করার সুযোগ পর্যন্ত পেল না। কঙ্কনার পা কাঁপছে এবার ভিতরে ঢুকতে। সে জানে কাকে দেখতে পাবে, কিন্তু তাকে দেখতে যে কঙ্কনা চায় না, একেবারেই চায় না তাকে দেখতে।
মুহূর্তের মধ্যে লালবাজার পুলিশ ঘিরে ফেলেছে বিল্ডিংটাকে। ভেতরে যে এত লোক আছে তা বাইরে থেকে কল্পনা করা যায়নি। 10 মিনিট আকাশ বাতাস কান ফালা ফালা করে দিল গুলির শব্দ। দুই পক্ষই সমান তালে লড়াই চালালো ওই 10 মিনিট। তারপর লালবাজারের কাছে অবশেষে হার মানতে বাধ্য হলো মিউজিক্যাল মার্ডারের সদস্যরা। গুনে গুনে 12 জনের লাশ পড়ার পর কঙ্কনারা অবশেষে বিল্ডিং ফাঁকা পেল। কিন্তু তার চোখ যাকে খুঁজছে সে কোথায়? তাকে কেন দেখতে পাওয়া যাচ্ছে না? সে কি এখানে নেই নাকি শ্রেয়ানকে নিয়ে চম্পট দিয়েছে? কিন্তু তাই বা কি করে সম্ভব? বিল্ডিং তো ঘেরা আছে পুলিশে। যেদিক দিয়েই পালাক না কেন পুলিশের চোখে পড়তে তো বাধ্য। কঙ্কনা তার প্রশ্নের উত্তর পেল একটু বাদেই। 3 তলা বিল্ডিংয়ের উপর তলার প্রতিটা ঘরেই পাওয়া যাচ্ছে নানা রকম বাদ্যযন্ত্র আর মুখোশ। শুধু একটা ঘর বন্ধ, কিছুতেই তার লক খোলা যাচ্ছে না। আশিস গুলি চালালো লকটা লক্ষ্য করে। দরজা খুলে যেতেই চোখে পড়ল লাল আলোর চাদরে ঢাকা একটা ঘর। লক্ষ্মী প্যাঁচার হাতে সকার ধরা, সামনের মেঝেতে নেতিয়ে পড়ে আছে শ্রেয়ান। পুলিশ দেখে লক্ষ্মী প্যাঁচা এতটাই হতভম্ব যে কিছুই বলতে পারল না, চুপচাপ তাকিয়ে রইল শুধু। তখনও ঘরের ক্যামেরার লাল বিন্দুটা চলছে, অর্থাৎ রেকর্ডিং চালু আছে। কঙ্কনা এক লোহমায় লক্ষ্মী প্যাঁচার দিকে দৌড়ে গিয়ে ক্যারাটের কিকে লোকটাকে ধরাশায়ী করল। এক টানে খুলে দিল লক্ষ্মী প্যাঁচার মুখোশ। রায়বাড়ির সেজ ছেলে অবনী রায়, যাকে নিজের সবচেয়ে বেশি ভালোবাসার মানুষ বলে মনে করে শ্রেয়ান। পরের দিন সকালে লালবাজারে কেসটা নিয়ে আলোচনায় বসা হলো। সারা রাত জেরা করা হয়েছে অবনী রায়কে। তার বয়ান, শ্রেয়ানের বক্তব্য, গত কিছু মাসের ঘটনা প্রবাহ মিলিয়ে কঙ্কনা বলল, কাল স্পটে পৌঁছেই যখন দেখলাম বিল্ডিংটা আসলে অবনীবাবুর গানের স্কুল তরঙ্গ, তখনই বুঝতে পারলাম ঘটনাগুলোর সাথে উনি জড়িত। বাকিটা জানলাম কাল জেরা করে। অবনীবাবুর জীবনে একটা বড় আক্ষেপ, এত ভালো গানের গলা হওয়ার পরেও তিনি তেমন নাম করতে পারলেন না। ওই গানের স্কুল আর রাজ্যে রাজ্যে মাচাতে গানের শো করে তার শৈল্পিক সত্তা নাকি তিনি হারাতে বসেছিলেন। তখন ঠিক করেন সুর বস্তুটাকে তিনি এমনভাবে মানুষের সামনে মেলে ধরবেন যা আগে কোনো দিন কেউ কল্পনাও করতে পারেনি। হার্ডকোর মেটালিক মিউজিকের ফিউশনে তাই তিনি তৈরি করলেন এমন সুর যা মানুষের প্রাণ নিতে সক্ষম। সনিক কিলিংয়ের এক নিদারুণ উদাহরণ। ইন্টারনেট দুনিয়ার প্রতি ভালোবাসাও তার বহুদিনের। ডার্ক ওয়েবে নিজের ওয়েবসাইট খোলা তার পক্ষে খুব কষ্টসাধ্য কিছু ছিল না। ঠিক করলেন সুর ব্যবহার করে কিভাবে মানুষকে হত্যা করা সম্ভব তার ভিডিও তিনি নিজের ওয়েবসাইটে ছাড়বেন। দেশ বিদেশের বহু মানুষ হাজার হাজার টাকা খরচ করতে রাজি এমন ভিডিও দেখার জন্য। তাই টোপ দিতে লাগলেন গান পাগল কিছু ছেলে মেয়েদের। এই ডার্ক ওয়েবে তৈরি করা হলো আরও একটি ওয়েবসাইট। সেখানে খুঁজতে লাগলেন সেই সব টিনএজারদের যারা এই অল্প বয়সী সঙ্গীতের জগতে নতুন কিছু আনতে চায়। তাদের লোভ দেখালেন এক আমেরিকান অ্যালবামে গান গাওয়ার সুযোগ তাদের কাছে এসেছে। সোশ্যাল মিডিয়ায় নাকি এই ছেলে মেয়েদের গান শুনে এক আমেরিকান কোম্পানি মুগ্ধ, তারাই এই অ্যালবাম প্রস্তুত করবে। তবে তার আগে তালিম দেওয়া হবে সকলকে। তবে শর্তানুযায়ী তালিম চলাকালীন কেউ নাকি এই বিষয়ে কিছু প্রকাশ করতে পারবে না বাইরে। ছোট ছোট ছেলে মেয়ে, তাই স্বাভাবিকভাবেই তারা কাউকে কিচ্ছু বলেনি যদি অ্যালবামে গান গাওয়ার সুযোগ ফসকে যায়। তবে শ্রেয়ানের বেলা এত কিছু করতে হয়নি। সে তার অবনী জেঠুকে অন্ধের মতো বিশ্বাস করত। গানের 2টো করে লাইন নাকি প্রতিটা নোটের সাথে দিয়ে রাখতেন দেখার জন্য পুলিশ কোনোদিন ধরতে পারে কিনা এই গান, সাইবার ওয়ার্ল্ড আর খুনের সূত্রটা। ওই যে বলে না, সব খুনই কোনো না কোনো সংকেত ঠিক রেখে যায়। ওনার বেলা সংকেত ছিল গানের লাইনগুলো। সত্যি কথা বলতে ওরকম নোট বানিয়ে গানের লাইন লেখা বা প্যাঁচার ছবি আঁকা, এই কাজগুলো উনি যদি না করতেন কিছুতেই অবনীবাবুকে ধরা সম্ভব ছিল না। আরও একটা জায়গায় ভাগ্য আমাদের সহায় ছিল। যেহেতু অবনীবাবু রেড রুম তৈরি করেছিলেন, ঘরটা ছিল সাউন্ড প্রুফ। ওই রুমেই তখন ছিলেন বলে কাল অত গোলাগুলির আওয়াজ ওনার কান অবধি পৌঁছয়নি। বালিগঞ্জে বসে অপকর্ম চালাচ্ছিলেন, আর এদিকে রায়বাড়ির সকলে জানতো উনি ঝাড়খণ্ড গেছেন গানের শো করতে।
একজন গার্ড এসে খবর দিল কঙ্কনার সাথে কে দেখা করতে এসেছে, ভীষণ দরকার। কঙ্কনা বেরিয়ে এসে দেখল সুমন দাঁড়িয়ে আছে, তার চোখে মুখে ছড়িয়ে আছে এক অনাবিল হাসি। কঙ্কনাকে দেখে একগালে হেসে সুমন বলল, টিভিতে খবরটা শুনেই দৌড়ে এলাম। উফ, কী সব কাণ্ড ঘটাচ্ছেন বলুন তো। হ্যাঁ, প্রেস কনফারেন্সে পুলিশ কমিশনার তো বলেইছেন এই ডার্ক ওয়েবের অ্যাঙ্গেলটা নাকি আপনার মাথাতেই এসেছে। ভাবা যায় না, এবার অন্তত অনুমতিটা দিন, আপনাকে নিয়ে গল্প লেখাটা তাহলে শুরু করতে পারবো। এই কেসটার নাম কি দেব সেটাও কিন্তু আমি ঠিক করেই ফেলেছি, লক্ষ্মী প্যাঁচার নকশা। শুনছিলেন লেখক অর্ণব চক্রবর্তীর লেখা লক্ষ্মী প্যাঁচার নকশা। সম্পাদনা এবং কাস্টিংয়ে সৌরভ এবং শ্রেয়া, বিশেষ সহযোগিতায় রিনঝিম, পরিচালনা এবং ভিডিওর ভিজুয়াল এফেক্টসে সৌরভ, এডিটিংয়ে দ্য কণ্ঠ, পোস্টার ডিজাইন কৃষ্ণেন্দু মণ্ডল। আমাদের গল্পটি ভালো লেগে থাকলে লাইক করে দেবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আরও নতুন নতুন গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে নতুন কোনো গল্প এলে তা সরাসরি সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। শুনতে থাকুন মিডনাইট ফ্যান্টাসি।